এ কি কি করছেন আপনি? আমার ঠোঁটে হাত দিয়ে ঘষা মাজাকে শুরু করেছেন কেন? আমার ঠোঁটকে কি থালা বাসন ভেবেছেন? অনিতা নিশান্তের বলা বাক্যটা এক কান দিয়ে ঢুকালেও অপর কান দিয়ে বের করে দেয় খুব সহজে। কপাল কুঁচকে ঠোঁট উল্টায় সে। আঙুলে লিপস্টিকের কোনো মার্ক দেখতে না পেয়ে চিন্তিত গলায় আবারও প্রশ্ন করে সে। কি হলো বলুন? পার্মানেন্ট টাইপ লিপস্টিক ইউজ করেন নাকি যে ঘষার পরেও উঠলো না? বিস্ময় এবার আকাশ ছুঁয়ে ফেলে নিশান্তের। অনিতাকে সেই মুহূর্তে বদ্ধ উন্মাদ বলে মনে হয় তার। উদ্ভট সব প্রশ্নে নিজেই নিজে ঠোঁটে হাত বুলায় সে। কোনো ভিন্ন উপলব্ধি না আসায় পাল্টা প্রশ্ন করে। আপনি কি সত্যি পাগল হয়ে গেলেন? আমি ছেলে হয়ে লিপস্টিক লাগাতে যাব ভাবলেন কি করে আপনি? অনিতা তাতে কোনো ভাবাবেগ হলো না। ডিটেকটিভদের মতন ভ্রু নাচে এসে বলে, ছেলে হয়ে সিগারেট খেতে পারবেন, আর সিগারেট খেলে নিজের কাছে ঠোঁট লিপস্টিকের আড়ালে ঢাকতে পারবেন না, তা তো অসম্ভব কিছু না। এ তো খুবই সহজ হিসেব। অনিতার মুখে সিগারেট শব্দটা শুনে কপাল কুঁচকে আসে নিশান্তের। সন্দেহের চোখে অনিতার মুখ পানে তাকায় সে। বাম সাইডের ভ্রু উঁচু করে বলে, ওয়েট ওয়েট, আপনি কি করে জানেন আমি সিগারেট খেয়ে ঠোঁট কালো বানিয়ে ফেলেছি? এক মুহূর্তের জন্য অনিতা ভুলে গিয়েছিল যে স্বয়ং বাঘ তার সামনে, আর সে তার তুচ্ছতম শিকার মাত্র। সেই ভাবনা সাইডে রেখেই মুখে হাসির রেশ টেনে বলে, যাক বাবা, আজই তো দেখলাম আপনি লুকিয়ে লুকিয়ে সিগারেট ফুঁকছেন। তো হলো না সিগারেট খেয়ে ঠোঁট কালো, কিন্তু আপনার ঠোঁট তো গোলাপি। দ্যাট মিন আপনি লিপস্টিক দিয়েই নিজের কাছে ঠোঁট এইভাবে করে রেখেছেন, সিম্পল। নিশান্ত বুঝে ফেলে এই বিশ্রী মিথ্যা অপবাদের শিকড় অনিতাই। সে সাংবাদিক না হয়ে এই ভুয়া নিউজ কাগজে না চেপে সোজা তার মায়ের কাছে এসে ঝেড়েছে। সবটা বুঝতে আর নিজের মধ্যে থাকে না নিশান্ত। রাগ সাত আসমান ছুতেই দুহাতে অনিতার গলা টিপে ধরে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলে তার। চোখ থেকে বিনা বিস্ফোরণেই বিস্ফোরিত হয় রক্তিম আভা। বর্তমানে অনিতা নিশান্তের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে তাতে লাভবান হচ্ছে না কোনো মতেই। নিশান্ত এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা আগে জানা ছিল না অনিতার। নিজের বোকামির জন্য নিজের ওপর চরম বিরক্ত সে। ঢোক গিলতে না পেরে দম বন্ধ হয়ে আসছে তার। তবে তাতে বিন্দুমাত্র দয় হচ্ছে না নিশান্তের। সে চোখ দিয়ে লাভার বর্ষণ শুরু করেছে আজ। তার সাথে পণ করেছে অনিতাকে মেরে ফেলে তবেই ক্ষান্ত হবে সে। একটা সময় এসে অনিতার চোখ দুটো বুঝে আসতে নিলেই এক ঝটকায় হাত ছড়িয়ে ফেলে নিশান্ত। ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস নিতে নিতে কাশতে শুরু করলো অনিতা। নিশান্ত দুহাতের মুঠো শক্ত করে চেপে ধরে নিজের ভেতরে রাগের ফোয়ারা দমাবার চেষ্টা করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চুপ থেকে বেড টেবিল থেকে পানির গ্লাসটা অনিতার দিকে তাকিয়ে এগিয়ে দিল সে। নিশান্তের হাত থেকে এক প্রকার ছিনিয়ে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটা পান করে গলা ভেজালো অনিতা। আগের থেকে বেটার ফিল হতে আবারও বার কয়েক কেশে নিতেই অস্পষ্ট কণ্ঠস্বর এসে বলল, আপনি মানুষ? এভাবে কেউ কাউকে গলা টিপে ধরে? আর একটু হলেই তো মরেই যেতাম আমি। অনিতার কথায় নিশান্তের কোনোভাবেই ভাবাবেগ হলো না, বরং উল্টে তার দিকে ফিরে থেকেই কর্কশ গলায় সে বলল, তাহলে মরে যেতেন, বেঁচে যেতাম আমি। শুধুমাত্র খুন করা পাপ বিধায় বাড়তে পারলাম না আপনাকে, নয়তো এতক্ষণে উপরে পাঠিয়ে দিতে দুবার ভাবতাম না আমি। ইউ ইডিয়েট! কোনো কিছু সম্পূর্ণভাবে না জেনে মিথ্যে অভিযোগ দিলেন কিভাবে আমার উপর? হ্যাঁ, আমি সিগারেট খাই, এটা কেন বলেছেন আপনি আমার মাকে? বলুন। অনিতা চমকে উঠল। চোখে মুখে বিস্ময়ের রেশ ফুটিয়ে পাল্টা প্রশ্ন করল, তার মানে কি বোঝাতে চাচ্ছেন যে আপনি সিগারেট খান না? এটা বোঝানোর কাছে আমি সিগারেট খাই না এটা শুধু আমার পরিবার নয়, এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে। সেখানে দুদিনে আপনি এসে আমায় নেশাখোর বানিয়ে দিলেন। অনিতা ভ্যাবাচেকা খেয়ে গেল। অবাক চোখে চেয়ে আবারও প্রশ্ন ছুড়ল, তাহলে আমি যে আপনাকে দেখলাম আপনি হাতে জ্বলন্ত সিগারেট ধরে দাঁড়িয়েছিলেন। সো হোয়াট? সিগারেট হাতে ধরে রেখেছি মানে যে তাতে টান মেরেছি এরকমটা কি কোনো ডিকশনারিতে লেখা আছে? ডাফার! সানির সিগারেট ছিল ওটা, আমায় ধরতে বলে নিজের ওয়ালেট আনতে গিয়েছিল। সবটা শুনে অনিতা চোখ বড় বড় করে ফেলল। হেঁচকে তুলতে তুলতে বলল, এই রে, গলতি সে মিস্টেক হো গেয়া, সরি। অনিতা সরির বিনিময়ে তাচ্ছিল্যে ভরা হাসি হাসল নিশান্ত। পকেটে দুহাত গজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে কপালে পড়ে থেকে এলোমেলো চুলগুলো ঝাঁকালো সে। পুরো উঁচু করে বলল, সরি,
বাট সরি নামক দয়াময় শব্দটা যে নিশান্তের ডায়েরিতে নেই মিস অর্ণিতা। ভুল যখন করেছেন শাস্তি তো পেতেই হবে। আপাতত চলুন, যার জন্য আমার গায়ে আম্মু হাত তুলেছে সেই সমীকরণের সমাধান করবেন, চলুন। বিনিময়ে অসহায় দৃষ্টিতে তাকালো অনিতা। তা বিন্দুমাত্র নাড়া দিতে পারল না নিশান্তের কঠোর মনে। নিশান্তর ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। ফলো মি মিস অর্ণিতা। বলেই ঘর থেকে বেরিয়ে এগিয়ে চলল সে। ড্রয়িং রুমে গম্ভীর মুখ করে টেবিলে স্থির দৃষ্টি ফেলে বসে রয়েছেন আফসানা বেগম। পাশে মাথা নিচু করেই নুহাকে কোলে নিয়ে বসে আছে অনিতা। তবে নিশান্ত তাদের পাশে নেই। সোফা থেকে কয়েক ধাপ পিছিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে নীরবে ভুরু কুঁচকে ফোনে স্ক্রল করে চলেছে সে। বেশ কিছুক্ষণ নীরবতার পর্দা ভেদ করে চোখের চিকন ফ্রেমের চশমাটা কাচের টেবিলে রাখলেন আফসানা বেগম। একবার নিজের ছেলের দিকে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে চোখ নেমিয়ে অনিতার মুখে দৃষ্টি ফেললেন তিনি। পরিস্থিতি প্রতিকূল থেকেই তিনি বলা শুরু করলেন। আমি যা বুঝলাম তাতে এখানে কারোরই কোনো দোষ নেই, দোষটা ছিল চোখের দেখার। অম্বিতার জায়গায় যে কেউ কোনো আমি থাকলেও একই ভুল করে বসতাম। অম্বিতা না হয় যা চোখে দেখেছে তাই তোমায় দেখিয়ে বুঝিয়েছে, তবে মেন ভুলটা করেছি আমি নিশান্তের কোনো কথাই শুনতে চাইনি। রাগের বশে ওর ওপর হাতও উঠিয়ে ফেলেছিলাম আমি। আফসানা বেগমের কথায় বিনিময়ে নিচু করে রাখা মাথাটা আরও খানিকটা নিচু করল অনিতা। নিশান্ত এখনও ভাবলেশীন। ভাবখানা তারে এমন যেন পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা এসে ফোনের মধ্যে করছে এখন, যার দরুন আশেপাশে কোনো কথাই তার কান অবধি পৌঁছতে পারছে না কোনো মতেই। আফসানা বেগম বুক চিরে দীর্ঘশ্বাস ফেললেন। নিশান্তের দিকে মায়াভরা চোখে তাকিয়ে বললেন, নিশান্ত এদিকে আয়। নিশান্ত মায়ের দিকে ফিরেও তাকালো না। অভিমানেই মুখ ফিরিয়ে এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনে চেয়ে রইল সে। ভাইকে অভিমানের পাহাড় বানিয়ে রেখে তার শীর্ষে উঠে বসে থাকতে দেখে ঠোঁট উল্টালো নোহা। আধো আধো বলিয়া উড়ে বলল, ভাইও, ও ভাইও, আমি আর মজা করব না তোমাদের সাথে, আমাদের কাছে আসো। বোনের ডাকেও কোনো হুঁশ না আসায় চোখ দুটো বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস টানলেন আফসানা বেগম। নিজের ছেলেকে অবিশ্বাস করায় নিজের ওপরে চরম রেগে রয়েছেন তিনি। অনিতা ঠোঁটে ঠোঁট চেপে ধরে কিছু একটা ভাবল। মাথায় দুষ্টবুদ্ধি আসায় নোহার কানে কানে ফিসফিসে কিছু বলতেই মাথা নাড়িয়ে সায় জানালো নোহা। ভাইয়ের দিকে গোল গোল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় সে বলল, ভাইও ওঠো, পা মুচকে গেছে আমার, কোলে নাও ভাইও। বোনের পা মচকে গিয়েছে কথাটা কান অবধি পৌঁছাতেই চমকে উঠল নিশান্ত। ফোনটা চট করে পকেটে ঢুকিয়ে এক ছুটে বোনের কাছে এসে তার ছোট্ট ছোট্ট পা দুটো উল্টে পাল্টে দেখতে চিন্তিত গলায় বলল, কোথায় রেখেছে বোন? খুব বেশি ব্যথা করছে কি? বিনিময়ে নোহা ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটিয়ে তুলল। সোফা থেকে নেমে এক লাফে ভাইয়ের কোলে উঠে পড়ে বলল, দেখেছো আম্মু, ভাইওর রাগ কি সুন্দর ভ্যানিশ হয়ে গেল। আফসানা বেগম ছলছল চোখে তাকালেন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মায়ের উপর রাগ করে কতক্ষণ থাকবি নিশান্ত? নিশান্ত জানে এখন আর অভিমান দেখিয়ে পার পাবে না, তাই নোহাকে কোলে রেখেই মুচকি হাসল সে। মায়ের আঁচল ধরে কোলে মাথা দিয়ে নিশান্ত বলল, আম্মু মাঝে মাঝে আমি ভাবি তুমি বাহুবলী নাকি দেবসিনহা। এক একটা মায়ের তো মায়ের না যেন বাহুবলীর প্রহার। আফসানা বেগম সহ সকলে অবাক চোখে তাকালো। মুহূর্তেই হাসিতে ফেটে পড়ল সকলে। অনিতার আড়ালে চোখের কোণে জমানো পানিগুলো মুছে নিল। মা ছেলের ভালোবাসায় মুগ্ধ হয়ে প্রশান্তের হাসি আসলো সেও। রাত 2:15 ঘরে ঘন্টা ও মিনিটের কাটার বিচরণ। ফোনে মেসেজের টোন বেজে উঠতেই চমকে উঠে হাত থেকে কলম টেবিলে রেখে তাকালো অনিতা। প্যাটার্ন টেনে লক খুলতেই চোখ বড় বড় হয়ে এলো তার। কি করে ভেবে না পেয়ে কিছুক্ষণ উত্তেজনায় ছটফট করতে করতে আর কোনো উপায় না পেয়েই উঠে দাঁড়ালো সে। কাভার থেকে হুডিওয়ালা জ্যাকেটের সাথে জিন্স স্কেটস পরে নিয়ে নিজেকে যথাসম্ভব আড়াল করে জানালা দিয়ে পাইপ বেয়ে বাগানে নেমে পড়ল সে। ঘরে টেবিল ল্যাম্প জ্বালিয়ে ভার্সিটির ড্রোন বানানোর প্রজেক্টে মনোযোগ দিয়ে সূক্ষ্ম চোখে পজিটিভ নেগেটিভ তার নিয়ে গবেষণা করছিল নিশান্ত। হঠাৎ বাগান থেকে কারো লাফিয়ে পড়ার আওয়াজ কানে আসতে সচেতন চোখে তাকালো সে। বাসায় কোনো চোর ডাকাত এলো না তো? প্রশ্নটা নিজ মনে আলোড়ন সৃষ্টি করতেই প্রজেক্ট ফেলে জানালা দিয়ে বাইরে উকিঝুঁকি মারতে লেগে পড়ল। হুডিওয়ালা জ্যাকেট পরে কোনো নারী প্রতিমাকে মাঝরাতে লুকিয়ে লুকিয়ে গেট থেকে বাইরে বেরোতে দেখে চোখ বড় বড় করে ফেলল নিশান্ত। এত রাতে তাদের বাসা থেকে কেউ লুকিয়ে চুরিয়ে বেরোবে ব্যাপারটা প্রায় অসম্ভব। কে এই মেয়ে?
তাদের বাসায় তো কোনো অ্যাডাল্ট মেয়ে নেই। প্রশ্নটা মাথায় আঘাত আনতেই হঠাৎ অনিতার কথা মাথায় এলো তার। এক মুহূর্তের জন্য অনিতার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার। ওপরতলা ভাড়া দিয়েছে কথাটা এত দেরিতে মাথায় আসায় নিজের উপরেই বিরক্ত হলো সে। তবে দেরি করলে তো চলবে না। এত রাতে কোনো মেয়ে এরকম গেট আপ নিয়ে ভালো উদ্দেশ্যে যে বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বেরোবে না তা স্পষ্ট। সেই কথার রেশ ধরেই অনিতার পিছু নিল নিশান্ত। হেলমেট পরে নিজেকে আড়াল করে স্লোলি বাইক চালিয়ে অনিতা থেকে বেশ খানিকটা দূরত্ব রেখে তাকে ফলো করতে লাগলো সে। বিস্ময়ে চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম নিশান্তের। মুখ থেকে টু শব্দ বের করার জো নেই তার। এ কি দেখছে সে? এ কি আদৌ বাস্তব নাকি বেঘরে ঘুমাবার ফলে দৃশ্যমান দুঃস্বপ্ন মাত্র? অনিতা গানের টেকারে আঙুল আচ্ছাপা অবস্থায় রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাক করে রেখেছে সামনে থাকা হ্যাংলা পাতলা ছেলেটির ওপর। তার পাশে চেয়ারে বাঁধা রয়েছে উৎপল নামে মধ্যবয়সী এক যুবক। মুখ ভর্তি দাড়ি তার, সাথে বিশাল এক গোপ। চর্বিযুক্ত ফোলা পেটটা আষ্টেপৃষ্টে দড়ির অসংখ্য প্যাচের মাঝে বন্দি রেখেছে তার। থরথর করে কেঁপে চলেছে দুজনই। ঘাম ছুটেই ভিজে যাচ্ছে তাদের অর্ধনগ্ন শরীর। অনিতা তীক্ষ্ণ চোখে গানটা এবার তাক করল উৎপলের ওপর। শান্ত গলায় ভয় ছুড়ে মারা কণ্ঠে বলল, প্রাণে বাঁচতে চাস তো তমা কোথায়? ভালোই ভালোই বলে দে বলছি। উৎপল শুকনো ঢোক গিলল। পাশে হাত উঁচু করে রাখা তারই গ্যাংয়ের ছেলেটাকে ইশারা করে কিছু একটা বুঝিয়ে মুখে বলল, রাতুল রে মাইয়াটারে লয়, না হলে এই ছেমরি আমাকে একবারে সত্যি সত্যি মাইরা লইবে। রাতুল থরথর করে কাঁপতে কাঁপতে হাতের উল্টো পিঠ দিয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামগুলো মুছল। অস্পষ্ট গলায় যে ভাই বলেই ছোট্ট ছোট্ট ধাপ ফেলে পাশের ঘরে গুপ্ত দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল সে। অনিতার দৃষ্টি এখন উৎপলের উপরে স্থির। চুন থেকে যেন পান খসলে সোজা শুট করে মাথার এপার ওপার করে ফেলার মতন দৃষ্টিভঙ্গি তার। উৎপলের মনে হয় সামান্য কিছু টাকার জন্য শেষমেশ নিজের মাথার খুলি উড়িয়ে ফেলতে হয় নাকি এই ভেবে। প্রায় 10 কি 15 মিনিট আগের ঘটনা। অনিতার ক্ষিপ্র গতিতে ছুটে চলা বাইকের পিছু নিয়ে কয়েক ফিট দূরত্বে সমানতালে তাল মিলিয়ে ধাওয়া করছিল নিশান্ত। মূলত বাইকটা তার নিজের নয়, তার বাবার। অনিতাকে এভাবে মাঝরাতে বাইক চালিয়ে কোথাও যেতে দেখে নিশান্তের মনে বাসা বেঁধেছে একগুচ্ছ উত্তেজনায় ভর করা প্রশ্নের সমাহার। সে যতই অনিতাকে দেখে ততই অবাক হয়। এই তো সেদিন শাড়ি পরিহিতা হাস্যোজ্জ্বল তরুণী রমণীর বেশে বৃষ্টির সাথে খেলা করছিল মেয়েটি। আজ হঠাৎ বাইকে চড়ে হুডিওয়ালা জ্যাকেট পরে মাঝরাতে বেরিয়ে ছুটে চলেছে সে কোনো এক অজানায়। আসল রূপ কি তার পরিচয়? সে যে বাইক চালাতে পারে এটা তো আগে যেন ছিল না নিশান্তের। আর এত রাতেই বা বাইরে কিসের কাজ থাকতে পারে একটা মেয়ের, ভেবে পায় না সে। এসব প্রশ্ন নিজের মনেই প্রতিধ্বনি সৃষ্টি করতেই একটা সময় ব্রেক কষল নিশান্ত। অনিতা বাইক এক সাইড করে নেমে পড়ে। নেমেই প্রথমে আশেপাশে চোখ বুলে নেয় যতদূর পর্যন্ত দৃষ্টিসীমানা যায়। নিশান্ত আড়ালে চলে যায় এই ফাঁকে। কোনোভাবেই রহস্য উদ্ঘাটনের পূর্বে অনিতার চোখে ধরা পড়তে চায় না সে। অনিতা ফোন বের করে বিচক্ষণ চোখে কিছু একটা দেখে নেয়। আরও কয়েক ধাপ এগিয়ে রোডের সাইডে ঝোপের আড়ালে ঢুকে পড়ে সে খুবই সচেতনতার সাথে। নিশান্ত গাছের আড়াল থেকে বেরিয়ে আসে। অনিতাকে চোখের আড়াল করবার ভয়ে এক ছুটে জঙ্গলে ছুটে পড়ে সেও। রেললাইন থেকে অতি নিকটে এক পোড়ো বাড়ি টাইপ আধভাঙ্গা বাড়ির দৃষ্টিগোচর হতেই বুক ফুলে শ্বাস টেনে খানিক সাহস সঞ্চয় করে নিয়ে খুবই সাবধানে বাড়ির ভেতরে প্রবেশ করে অনিতা। নিশান্ত অবাক চোখে তাকায়। এই আধভাঙ্গা বাড়িটাকে কোনো জিন বা ভূতের বাড়ি থেকে কম লাগছিল না তার কাছে। অনিতা সত্ত্বেও রহস্য ভেদ করার কিউরিওসিটির জন্য হলেও তাকে সেই বাড়িটার ভেতরে প্রবেশ করতেই হবে এমন একটা টেন্ডেন্সি নিয়ে ভিতরে ঢুকে পড়ল সেও। কেটস পরিহিত পায়ের খটোমটো শব্দ উজ্জ্বল রেখেই নিঃশব্দে বাড়ির আনাচে কানাচে চোখগুলো নিচ্ছিল অনিতা। হঠাৎ ভেতরের একটি ঘর থেকে মৃদু আলো দৃষ্টিগোচর হতেই সচেতন চোখে তাকায় সে। হাতে থাকা অল্প তীর্যক আলোযুক্ত টর্চ লাইটটা অফ করে পকেটে গুজে সেই আলোর উৎস বরাবর ছুটে চলে সে। নিশান্ত নোংরা ধুলোবালি ভরা সাথে মাকড়সার জালে ভরপুর টাইপ পরিবেশের সাথে পূর্ব পরিচিত না হয় একটু বেশি বেগপেদ হচ্ছিল তাকে। ধুলাবালি চোখে ঢুকে পড়ায় যে একটু শান্তি মতন কেশে স্বস্তি লাভ করবে এরকম উপায় ছিল না তার। কাশলেই ফান্দে পড়িয়া বগা টাইপ অবস্থার সম্মুখীন হতে হবে তাকে। অনিতা ঘরটাতে উকি দিতেই থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে। অনিতাকে থামতে দেখে পিলারের পেছনে নিজেকে আড়াল করে থেমে দাঁড়ায় নিশান্ত।
অনিতা নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নেবার তাগিদে বার কয়েক জোরে জোরে শ্বাস টানে। উপায় নেই জেনে আর কোনো কিছু না ভেবেই ঢুকে পড়ে সে। ঘরের ভেতরে হারিকেনের আলোয় টাকার হিসেব করছিল উৎপল আর রাতুল। নিজেদের আস্তানায় কোনো আগন্তুকের আগমনে বিস্ময়ে চোখ তুলে তাকায় তারা। তাদের সূক্ষ্ম বুদ্ধিতে করা কিডন্যাপিংয়ের অর্থের বিনিময়ে ছাড়াই বিফলে যাবে তা মানতে নারাজ উৎপল। সে সচেতন চোখে তাকিয়ে রাতুলকে ইশারা করে অনিতাকে প্রহার করে মেরে দেওয়ার জন্য। সর্দারের ইশারায় এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ায় রাতুল। তেড়ে আসে সে অনিতাকে মেরে পথের কাঁটা সরিয়ে ফেলবার উদ্দেশ্যে। তবে মুহূর্তেই রাতুলের পরিকল্পনা বানের জলে ভেসে গিয়ে পড়ে রয় শুকনো ফাটল ধরা মাঠে। অনিতা হাতের কনুই দিয়ে রাতুলের মাথা সজোরে আঘাত করে হাঁটু দিয়ে সোজা তার মেইন পয়েন্ট বরাবর হিট করে দেয়। ব্যথায় কুকিয়ে উঠে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে রাতুল। অনিতা থামে না, পা দিয়ে লাথি মারতে মারতেই তার অবস্থা দফারফা করে ফেলে নিমিষেই। রাতুলকে মার খেতে দেখে উঠে দাঁড়ায় উৎপল। অনিতাকে মারার জন্য তেড়ে আসতেই অনিতার চোখের পলকে ফ্লিপ মেরে তার উল্টো দিকে ল্যান্ড করে লাথি বসিয়ে দেয় তার পিঠে। তাল চালাতে পারে না উৎপল, সোজা গিয়ে পড়ে সে রাতুলের উপর। অনিতা নিজের সর্বশক্তি দিয়ে রাম ক্যালানি দিতে থাকে তাদের। ব্যথায় আর্তনাদ করে ওঠে তারা। একটা সময় গিয়ে অনিতা থেমে ভ্রু কুচকে তাকায়। একেবারে মেরে ফেলে জেলে যাওয়াটা ঠিক হবে না, তার উপর তমাকে উদ্ধার করতে হবে ভেবে উৎপলকে উঠিয়ে চেয়ারে বেঁধে দেয় সে। তবে রাতুলকে বাঁধে না, দুজনকে বাঁধলে তমাকে এনে দেবে কে এই ভেবে। ততক্ষণে স্ট্যাচুতে পরিণত হওয়া সারা নিশান্তের। মেয়েরাও যে এতটা সাবলীলভাবে কাউকে কেলাতে পারে তা সকলের কামও জানা কথা নয় নিশান্তের। তবে অনিতা ব্যতিক্রম, তার কর্মকাণ্ডে হতবাক না হয়ে পারে না সে। শখের পর শখ পেতে পেতে বোধ হয় ফিউজ উড়ে যাওয়ার উপক্রম হয় তার। অতীতের পাতা বন্ধ করে খানিক বাদেই হ্যাংলা পাতা রাতুল নামক ছেলেটার সাথে তাদের দলের আরও একটা লোক বন্দি অবস্থায় তমাকে নিয়ে হাজির হলো। তমা ক্লান্ত চোখে তার অন্যাপুর মুখপানে তাকালো। মুহূর্তেই হাসি ফুটে উঠল তার অস্ত্রতা ভরা চোখ মুখে। তমাকে মুখ বাঁধা অবস্থায় দেখে মুখ চেপে ধরে চাপা আর্তনাদ করল নিশান্ত। ভুলবশত তার হাত লেগে পড়ে গেল বেতের তৈরি একটা বেত। পেছন থেকে কোনো অজানা শব্দের আগমনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সবাই। নিশান্তকে এই সময়ে এই জায়গায় আবিষ্কার করে বিস্ময়ে আনমনে অনিতা বলল, নিশান্ত, আপনি এখানে? ঠিক এই ধরনের সুযোগের অপেক্ষায় ছিল উৎপলের দল। উৎপল চোখের ইশারায় নিশান্তের গলায় ছুরি চেপে ধরা বলা মাত্রই এক ছুটে নিশান্তের গলায় ছুরি চেপে ধরে অনিতার দিকে তাকালো মুস্তাক। নিশান্ত চমকে গিয়ে ভড়কে গেল। অনিতার চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উৎপল চেয়ারে বসা অবস্থা থেকেই এক বিশ্রী হাসিতে ফেটে পড়ল। অনিতাকে ব্যঙ্গ করে বলে উঠল, কে ম্যাডাম জি, আপ কে করেঙ্গে আপ? এই মাইয়াটা আর এই পোলাটারে জীবিত অবস্থায় চাইলে এখনই মালপত্র বাইর করেন, নয়তো নিজেই ধরা দেন। আপনারা বেচলে আরো 1.5 লাভ হইব আমার। অনিতার ঘৃণ্য চোখে তাকালো উৎপলের দিকে। নিশান্তের মাথাটা ফাটিয়ে দুভাগ করে ফেলতে ইচ্ছে করছে তার। কে বলেছিল তাকে এই জায়গায় আসতে? এসেছে যখন আড়ালেই থাকতো। এভাবে ধরা দিয়ে নিজেদের ভাসিয়ে দেওয়ার মানে কি? নিশান্ত বুঝলো বড্ড ভুল হয়ে গিয়েছে তার। এখান থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করলেই গলা চেপে রাখা ছুরিটা যে তার মাথাটা আলাদা করে দিতে পারে, সেই অসম্ভব তেতো সত্যটা বেশ উপলব্ধি করতে পারছে সে। তবে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চুপ থাকলে চলবে না তার। যতই মারামারি নামক বিশ্রী কারবার থেকে এতদিন লেজ গুটিয়ে থাকুক, আজ তার লেজ গুটিয়ে পালালে হবে না। অনিতা পড়ল মহাবিপদে। গুলি চালিয়ে প্রত্যেকের খুলি উড়িয়ে দেওয়ার মতন উপায়ও নেই তার হাতে। মনে মনে নিজেকে শক্ত করে ধরল সে। এই মুহূর্তে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই। নিজেকে উৎপলদের হাতে ছেড়ে দিলে হয়তো বা বেঁচে ফেরা যাবে, তবে তা যদি না করে তবে দুটো প্রাণ অযাচিতভাবে মারা যাবে। নিজের সিদ্ধান্ত ধার্য করে নড়াচড়া করে দাঁড়ালো অনিতা। বুক ফুলে দীর্ঘশ্বাস টেনে কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে কানে এলো কারো তীব্র আর্তনাদ। ফ্লোরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মোস্তাক। নিশান্তের হাতে রক্তমাখা ছুরি। চোখ মুখে হিংস্রতা কম, ভয়ের চাপ বেশি। হবেই বা না কেন? যে ছেলের সামান্য পিঁপড়া মারতে পারে না বলে রাস্তায় লাফিয়ে লাফিয়ে চলে, সে কিনা মানুষের শরীর থেকে রক্ত ছড়াচ্ছে। ব্যাপারটা অসম্ভব প্রায় হলেও সম্ভবপর করেছে নিশান্ত। অনিতা অবাক চোখে তাকালো। মুহূর্তেই হাসির ঝিলিক ফুটে উঠল তার ঠোঁটে। অনিতা নিচে পড়ে থাকা একটা রড হাতে তুলে নিল। ইচ্ছে মতো রাতুল, উৎপল ও মোস্তাককে কেলে রডটা ফেলে দিল হাত থেকে। তমা ভয়ে আটকে উঠছিল এসব দেখতে দেখতে।
অনিতা চোখের পলক ফেলেই তাকে আশ্বস্ত করল। চোখের পলকে তাকে কোলে উঠেই নিশান্তের নিকটে এগিয়ে গেল। নিশান্তকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকাল অনিতা। নিশান্তের হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে তার হাত নিজের হাতের মুঠোয় পুরে ঝাঁকালো সে। নিশান্ত বিস্ময় ফেলে চমকে তাকাতেই অনিতা তার হাত ধরে হ্যাঁচকা টান মেরে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? চলুন। বলেই নিশান্তকে আর কিছু বলার সুযোগ না দিয়ে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো অনিতা। নিশান্ত বোকা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে তার সাথে তাল মিলে এগোতে লাগলো। রোড সাইডে বাইকের পাশে এসে তবে নিশান্তের হাত ছেড়ে দাঁড়ালো অনিতা। তো আমাকে কোল থেকে নামিয়েই মাথায় হাত বুলিয়ে নিশান্তের দিকে আঙুল তুলে চেয়ে বলল, এসি মিস্টার খারুশ, আবার ব্রিলিয়ান্ট নিশান্ত খান, আপনি আমার পিছু নিয়ে এসেছেন কেন বলুন তো? অনিতার কথায় ভুরু কুঁচকাল নিশান্ত। নামের বিকৃত করায় প্রতিবাদস্বরূপ বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার নাম নিশান্ত খান নয়। আর আগে আমার প্রশ্নের জবাব দিন। আপনি একটা মেয়ে হয়ে মাঝরাতে এরকম গেট আপ নিয়ে লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে বেরোলে তা দেখেই আপনাকে কেউ বা সন্দেহ না করে নাকে তেল দিয়ে ঘুমাতো, বলতে পারেন? অনিতা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, দেখুন, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বের হইনি। আফটার অল, আমার প্রাণপ্রিয় তমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউ রাস্তার মোড় থেকে তাকে উঠিয়ে নিয়ে গেছে। এটা জানার পরেও কি আমি হাত গুটিয়ে বসে থাকতাম? অবশ্যই না। সেই জন্যই তমাকে ফেরাতে এই উদ্ভট ছদ্মবেশ। যদিও আমার বেশ মানায় সব কিছুতেই, তবুও আমি ভাও খাই না, বুঝছেন? ওয়েট, ভাওটা আবার কি? অনিতা বিস্ময়মাখা চোখেই তাকালো, মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, আপনি ভাও মানে কি তাও জানেন না? ইস, কি শিখছেন বলুন তো জীবনে? নোহাকে আক্স করবেন, দেখবেন ওই টুনটুনি মেয়েও বাউ খাওয়া কাকে বলে সুন্দর মতো বিশ্লেষণ করে আপনার মাথায় ঢুকিয়ে দেবে। কিরে তমা, তুই বুঝিস তো ভাও মানে কি? তমা মুখে দীর্ঘ হাসির রেশ ফুটিয়ে তুলে বলল, হ্যাঁ তানি তো, তাও মানেন তাও। নিশান্ত ভেবাচেকে খেয়ে ভুরু কুচকে তাকালো। অনিতা মাথা চুলকে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, এই তো দেখলেন, তমাও বুঝে, শুধু আপনিই বুঝেন না। যাকগে, এখন বাসায় চলুন, অনেক রাত হলো, ভোরের সূর্য উদয় হলো বলে। নিশান্ত অনিতাকে কথার মাঝে হাত দেখিয়ে থামিয়ে দিল। ডান সাইডের ভুরু উঁচু করে বলল, বাড়ি যাওয়া হবে, আগে আমার সব প্রশ্নের জবাব দিন। আপনি বাইক চালাতে পারেন, আবার ক্যারাটে ট্রিক্সও জানেন। আর তোমাকে যে এরাই কিডন্যাপ করেছে তা কোনো পুলিশের সাহায্য ছাড়া আপনি জানেন কিভাবে? অনিতা ফিক করে হেসে ফেলল। জ্যাকেটের হুডি নামিয়ে খোপা করে রাখা লম্বা চুলগুলো ঠিক করতে করতে বলল, খুবই সহজ হিসেব। ফার্স্টলি বাইক চালাতে পারাটা আহম্মতি তেমন কিছুই না। শখের বসে আব্বু থেকেই ট্রেনিং নিয়ে শিখেছি। দেন ক্যারাটের কথায় আসা যাক। আমি ক্যারাটের প্রত্যেকটা টেক্সই ভালোভাবে না জানলেও গুটিয়ে অ্যাপ্লাই করতেই পারি। গ্র্যান্ডফা একটা সময় শিখিয়েছিল আমায়। আবার নিজেই জাদু ভাববেন না, আমি যে সমিতিতে গান শেখাই তাই ওনার গ্রানি আমার গ্র্যান্ডফা। তবে এই গত বছরে স্ট্রোক করে গত হয়ে গিয়েছে। তারপর থেকে গ্র্যানির সবটা কথা হাতে সামলায়, আমিও সঙ্গ দেই যতটা পারি। এতটুকু বলে থামলো অনিতা। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, আর যেন কি আক্স করলেন? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি কিভাবে জানলাম তোমাকে উপলের দলই এখানে তুলে নিয়ে এসেছে, তাই তো? দেন শুনুন, এই যে পুরিয়ালা উপলকে দেখলেন, ওই লোকটা অনেক আগে থেকে এবং শিশু কিডন্যাপিং, শিশু পাচার, নারীদের নিয়ে ব্যবসা এসবের সাথে জড়িয়ে ছিল। যদিও কেউ তেমন তার ব্যাপারে জানতো না, তবে আমি জানতাম ভালো মতোই। সমাজ নিয়ে গবেষণা দরুন বেশি কিছু খবরই জানা আমার। এই শহরে এরকম একটা কাজ যে উপলের দল ছাড়া আর কেউ করতে পারবে না তা জেনেই তাদের বেড়ায় চলে আসি আমি। পুলিশ কিন্তু তাদের খুঁজেছে, তবে পুলিশকে সাথে করে নিয়ে আসতে গেলে সময় লাগতো বেশি, যাতে তোমাকে হারানোর ভয়। সব মিলিয়ে একাই তাকে উদ্ধার করতে আসি আমি। অবশ্য পুলিশকে ব্যাপারটা জানিয়ে দিয়েছি আমি। তারা এসে ওদের অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিন্তু করবেন না। অনিতার কথার মাঝে সাদা গাড়ির উপরে রেড হুইসেলযুক্ত বাল্ব থেকে আলো ছড়াতে ছড়াতে এসে থামলো ডিবি পুলিশ। অনিতা তাদের দিকে মুচকি হেসে বলল, এই দেখেন, চলে এসেছে বিডি পুলিশ।
দেখলেন কতটা লেট করলো? এতক্ষণে তো আমাকে ব্যানিশ করে ফেলতো ওই খচ্চরের দল। অনিতার কথাই ভয়ে সেটিয়ে তার কোমর জড়িয়ে ধরল তমা। অনিতা ফিক করে হেসে অভয় দিয়ে তমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আরে পাগলি, এখন তুই সেফ, কেউ কিচ্ছু করতে পারবে না। তমা মুচকি হাসল। নিশান্ত সবটা শুনে অবাক হয়ে আবারও প্রশ্ন ছুড়ল, আচ্ছা সবই বুঝলাম, এখন এটা বলুন আপনি গান পেলেন কোথা থেকে? আপনি আবার পলিটিক্স করেন নাকি? নিশান্তের প্রশ্নে হুহা করে হেসে ফেলল অনিতা। প্যান্টের পকেট থেকে বন্দুক বের করে নিশান্তের চোখের সামনে নাচিয়ে বলল, এটা আরে এটা তো আনন্দের খেলনা পিস্তল। আমি জাস্ট ভয় দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। কেন বলুন তো, আপনার লাগবে নাকি? লাগলে বলবেন। ভাইয়ের কাছ থেকে এরকম আরও বন্দুক, পিস্তল, রাইফেল আছে, সো নো টেনশন। ঘড়িতে 8টার ঘরে ঘন্টার কাঁটা পৌঁছাতে এক প্রকাণ্ড চিৎকারে ফেটে পড়ল বেড টেবিলের ওপরে থাকা অ্যালার্ম ক্লকটা। ঘুমের ঘরেই কপাল কুঁচকে এলো নিশান্তের। সারা রাত জেগে থাকার পর দিনের প্রয়োজনীয় ঘুমের বেলায় ডিস্টার্বনেস মোটেও পছন্দ নয় তার, তবুও নিরুপায় সে। নিশান্ত আড়মোড়া ভেঙে উঠে বসে অ্যালার্ম ক্লকটা বাহাত দিয়ে টোকা মেরে থামালো। সূর্যের তির্যক রশ্মি চোখে পড়তেই কপাল কুঁচকে হাত সামনে উঠিয়ে ঢাল বানিয়ে রোদের মোকাবেলায় নেমে পড়ল সে। ওভাবেই কয়েক সেকেন্ডের মতো বসে থাকা অবস্থায় তার কানে ভেসে আসতে লাগলো এক শ্রুতিমধুর কণ্ঠে ছন্দময় গানের পর্ষা। অনিতা গাইছে, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। নিশান্ত চোখ দুটো বুঝে নিল আবারও। অনিতার শ্রুতিমধুর গলায় যতবারই গান শুনেছে ততবারই অজানা এক ভালো লাগা ছেয়ে গেছে তার মন। কেন যেন অনিতার গাওয়া গানগুলো তাকে খুব করে টানে, খুব করে। তার মুগ্ধতার মিশিয়ে একাকার করে ফেলে প্রতিনিয়ত। নিশান্ত আনমনেই ভাবে, ইস, মেয়েটার কত গুণ, আর আমি কিনা আস্ত হামক একটা। পর মুহূর্তেই নিজেকে মনে করা উক্তিতে নিজেই বিরক্তি হয়ে পড়ে সে। জোর করে মনকে বোঝাতে চেষ্টা করে, কে বলেছে আমি হামক? যে বলেছে সে নিজেই একটা হামক। আমি কত ব্রিলিয়ান্ট, হ্যান্ডসাম হাক, কত শত মেয়ে ঘুরঘুর করে আমার পেছনে, জুনিয়ররা লাইন ধরে টিউশনের আবদারে, আর আমি নাকি আহমক? হ্যাঁ হ্যাঁ। নিশান্তের ভাবনার মাঝেই দরজার ওপাশ থেকে টোকা পড়ল। নিশান্ত ভাবনার জগৎ থেকে পর্দা ভেদ করে বেরিয়ে এলো তৎক্ষণাৎ। বিছানা থেকে নেমে তড়িঘড়ি করে কাঁথা ভাঁজ করতে করতে বলল, এসো আম্মু, দরজার ভিতরে লাগানো নেই, চাপানো আছে মাত্র। দরজায় করঘাত করে থেমে গেল মুহূর্তেই। দরজা ঠেলে মায়ের বদলে অন্য একজন নয় বরং দুটো মানবের প্রবেশে ভ্রু কুচকাল নিশান্ত। দাঁত কেলে ভেতরে ঢুকেই উচ্ছ্বসিত কণ্ঠে রিভান বলল, দোস্ত, তুই কেবল উঠলি, ভালো হয়েছে, অ্যাটলিস্ট বাচ্চাদের কোলাহল থেকে তো রক্ষা পেলি। নিশান্ত ভেতরে ভেতরে কিঞ্চিত বিরক্ত হলেও মুখে প্রকাশ করল না। মুচকি হেসে বলল, সাত সকালে বাড়ি এড়েছি তোরা, কিছু হয়েছে নাকি? সানি চট করে আগোছল বিছানাটাই বসে পড়ল। মুখে লম্বা হাসি রেশ ফুটিয়ে বলল, আই লাভ ইউ মাম্মা। নিশান্ত চমকালো, চোখ বড় বড় করে বলল, আব্বে ওই সানি লিওন, আসার পথে কোনো অ্যাক্সিডেন্ট করে আসিস নি তো? হ্যাঁ। সানি ঠোঁট উল্টালো। নিজের নামের প্রতি নিজের চরম বিরক্ত সে। কিভাবে যে তার বাবা মা তার নাম সানি রাখতে গেল ভেবে পায় না সে কোনো লজিক দিয়েই। কি একটা বিশ্রী কারবার। কেউ নাম জিজ্ঞাসা করলে সরব উত্তর সানি বলতেই প্রশ্ন ছুড়ে মারা ব্যক্তিগুলোর বারবার মুখে টেসু চেপে হাসে। ফ্রেন্ড সার্কেলে তো অনেকে তাকে সানি লিওন ছাড়া
ডাকাই না? যার দরুন বড্ড হতাশাগ্রস্ত সানিকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে রিভান এসে নিশান্তর কাঁধে হাত রাখল। ঘুমের দরুন নিশান্তের এলোমেলো ছোঁয়া চুলগুলো আরও এলোমেলো করে দিয়ে বলল, আরে তুইও হইছস একখান বেচারি থুকু। বেচারা তোকে আই লাভ ইউ বললো, তার বিপরীতে কোথায় আই লাভ ইউ টু বলবি তা না, শুধু শুধু টেনশনে ফেলতেছিস। নিশান্ত কপাল কুঁচকাল, নিজের ব্রাউন সিল্কের চুলগুলো হাত দিয়ে চালিয়ে বলতে লাগলো, টেনশনে ফেলছি মানে? হঠাৎ উদ্ভট সব কথাবার্তা এসে বললে নেচে নেচে আমিও সেন্টি হব নাকি? সানি মাথা চুলকাতে চুলকাতে আবারও একতরফা দাঁত কেলালো, বোকা বোকা গলায় বলল, আরে আমি তো জাস্ট প্র্যাকটিস করছিলাম ভাই, নাথিং এলস। রিভান মুহূর্তেই লাল নীল বেগুনি বর্ণ মুখে ফুটিয়ে চোখ রাঙালো। সানি রিভানের চোখ রাঙানোতেই থতমত খেয়ে আমতা আমতা করতে নিলেই নিশান্ত বিস্মিত কণ্ঠে বলল, ওয়েট এ মিনিট, প্র্যাকটিস মানে? কিসের প্র্যাকটিস? রিভান জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। পরিস্থিতি সামাল দেওয়ার তাগিদে চটজলদি বলে উঠল, আরে কিসের আবার প্রপোজ করার প্র্যাকটিস? বুঝোস না, সানির একটা দিয়ে হয় না। আজকে রাস্তায় আসার পথে একটা মাইয়ারে ভালো লেগে গেছে ওর, তাই আর কি প্রপোজাল দেওয়ার প্র্যাকটিস করতেছে। কিরে সানিলন, তাই তো? সানি সম্মতিসূচক মাথা নাড়ালো। নিশান্ত কপাল চাপড়ে বলল, তুই আজীবনও শুধরাবি না। বলেই ওয়াশরুমের দিকে পা বাড়ালো সে। যেতে যেতে অনিতার গান শুনবার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রিভান সানির উচ্চস্বরে করা গসিবের নিচে চাপা পড়েছে অনিতার গান। নিশান্ত ম্লান হাসল। ভার্সিটিতে যেতে হবে বিধায় চটজলদি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। আর শাড়ির বদলে অনিতা পরেছে সাদা আর লাল মিশ্রণে তৈরি সালোয়ার, সাথে নিজের কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাম দিকে এনে গেঁথেছে বিনুনি। তমা আজ তাদের বাসায় আসার সময় সাথে করে সমিতির বাগানে ফোটা রক্তচাপা নিয়ে এসেছিল। তার আবদার অনিতাকে সেই ফুল কানের পেছনে গুজতে হবেই হবে। অনিতা টকটকে জবা ফুল দেখে খুশিতে আত্মহারা। গাছটাকে একসময় লাগিয়েছিল সে, যাতে এত সময় সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখে চোখ চিকচিক করে উঠলে অনিতা তৈরি হয়ে চোখে হালকা কাজল লাগালো। এটা যেন খাপছাড়া ভাবলেশহীন হয়ে নিমিষেই ভরপুরতা এসে ভর করলো তার মুখে। নিজেকে আয়নায় দেখে মুচকি হাসলো অনিতা। কানে গোজা ফুলটার দিকে এদিক ওদিক ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে কানে এলো তার ভাইয়ের ডাক। আনন্দ স্কুল ব্যাগ ঘাড়ে ওঠাতে ওঠাতে বলল, আপু হলো তোমার, আমি রেডি। অনিতা পাশ ফিরে আনন্দের দিকে তাকালো। বাবার রেখে যাওয়া পকেট মানি থেকে 50 টাকার মতন আনন্দের হাতে ধরিয়ে দিয়ে বলল, বাড়ি থেকে টিফিন নিয়ে গিয়ে লাভ কি, যদি টিফিন বক্স আগের মতোই ওজন নিয়ে বাড়ি ফিরিস? অনিতার কথার মর্ম নিজের ছোট্ট মস্তিষ্ক দিয়ে খানিক ভাবার চেষ্টা করলো আনন্দ। পরিশেষে কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বুঝতে পেরে জিহ্বা কামড়ে ধরল সে। অনিতা হাসলো, ভাইয়ের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, চল সবগুলো বাচ্চাকেই একসাথে নিয়ে যাই। আনন্দ চোখ মুখ কুচকালো। নিজের এলোমেলো হয়ে যাওয়া চুলগুলোর মাঝে হাত চালাতে চালাতে বলল, উফ আপু, হেয়ার স্টাইল খারাপ করো না, আমি এখন আর ছোট নেই। অনিতা হুহা করে হেসে উঠল। আনন্দের পিঠে দুবার চাপড় মেরে বলল, তা তো দেখতেই পাচ্ছি, একেবারে 80 সালের বুড়ো। দেখ সানি, বেশি ওভার স্মার্ট সাজতে যাস না আবার। যা যা শিখিয়ে দিয়েছি তাই ঠিক ঠিক বলে মেয়ের কাছ থেকে তার বিএফ ওর ফিএনসি টাইপ কেউ আছে কিনা জেনে নিবি ব্যাস। রিভানের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল সানি। হঠাৎ কিছু একটা রিয়েলাইজ করাই মাথা চুলকাতে চুলকাতে বলল, কিন্তু যদি ভাবির এমন কেউ না থাকে তো? না থাকলে তো হয়েই গেল, ওটাই তো চাই। আরে তুই আমার কথা বুঝতেছিস না। আমি বলতেছি যে যদি আমি ভাবিরে গিয়া প্রপোজ করি আর তার যদি এমন লাইফ পার্টনার টাইপ কেউ না থাকায় আমাকে অ্যাকসেপ্ট করে ফেলে তো? সানির যুক্তিতে চিন্তায় পড়ে গেল রিভান। আসলেই তো, যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো সব প্ল্যান মাঠে মারা যাবে তার। এতক্ষণ পজিটিভলি ভাবলেও নেগেটিভটা হচ্ছে অসম্ভব এমনটাও তো নয়। রিভান তবুও জোরপূর্বক পজিটিভটাই ভাবতে লাগলো। সানির যুক্তিকে ইচ্ছা করেই না মানার ভান করে বলল, ধুর বলত, তোর মতো মাল্টিপ্লাগকে অনিতা জেনে শুনে থোড়ই না অ্যাকসেপ্ট করবে। নিজেকে মাল্টিপ্লাগ বলে আখ্যায়িত করে ঠোঁট উল্টালো সানি। প্রতিবাদী গলায় বলল, এই শুন, আমি মাল্টিপ্লাগ না। আমি যদি হয়েও থাকি তাও ভাবি তো জানে না।
আর সবচেয়ে বড় কথা, আমি কলুর বলদ টাইপ নই, যথেষ্ট হ্যান্ডসাম। অ্যাকসেপ্ট করে ফেলার চান্সের কিন্তু 60 থেকে 40%। সানির কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ মাথায় এলো এক অদ্ভুত বুদ্ধি, এসে হানা দিল রিভানের। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুড়ি বাজিয়ে সে বলল, নোপ ডুড, অ্যাকসেপ্ট করার চান্স 0/100। হ্যান্ডসাম তো তুই, তাই না? ওয়েট, দেখাচ্ছে মজা। বলেই শু ক্যানিংয়ের থেকে জুতোর কালিটা কোটার হাতে তুলে নিল রিভান। ক্যাপ খুলে হাতে কালি ঢেলে স্থানের দিকে রহস্যময় চোখে তাকাতেই চোখ ফুটবলের সমান বড় বড় করে পেছাতে লাগলো চানি। তবে শেষ রক্ষা হলো না। ভাগ্যের চরম পরিহাসে নিজের উজ্জ্বল শ্যামলা গায়ের রঙকে জুতার কালিতে মাখিয়ে কয়লাতে পরিণত করতে হলো তাকে। একদল ছোট বড় লম্বাখাটো স্বাস্থ্যবান রোগা বাচ্চা নিয়ে লাইন ধরে বের হলো অনিতা। নিজের লম্বা বেনুনি আঁকাবাঁকা পথে ঢেউ খেলিয়ে তার সঙ্গ দিল। রিভান আড়াল থেকে মুগ্ধ চোখে তাকালো। সানি এতগুলো বাচ্চাকে নিয়ে অনিতাকে বের হতে দেখে কপাল কুঁচকালো। রিভানের হাতে ঝাঁকিয়ে প্রশ্ন করল, এতগুলো বাচ্চা মাত্র 20 বছর বয়সে হইলে কেমনে ভাবির? রিভান হাতের কনুই দিয়ে সানির পেটে গুঁতো মেরে বলল, শালা গবেট, এগুলো ওর বাচ্চা হতে যাবে কেন? ওর বিয়ে হয়েছে নাকি ডফার? এরা সবাই স্টুডেন্ট। বলে সামনে ধাক্কা মেরে কয়েক ধাপ এগিয়ে দিল সানিকে। সানি টাল সামলাতে না পেরে অসহায় চোখে পেছনে ফিরে তাকালো। রিভান তাড়া মেরে বলল, খাড়ায় আসো স্কিল্লাই, যা। সানি অসহায় প্রাণীর ন্যায় ঠোঁট উল্টালো। কাদো কাদো ভাব নিয়ে এক পা করে এগোতে লাগলো অনিতার সন্নিকটে। হঠাৎ রাস্তার ধারে বিচিত্র ধরনের প্রাণী এসে সামনে দাঁড়াতেই থমকে দাঁড়ালো অনিতা। সানি আর চোখে এদিক ওদিক তাকিয়ে সাহস সঞ্চয় করবার তাগিদে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। অনিতা বাচ্চাদের পৌঁছাতে বলে সানির দিকে বিস্ময় মাখা চোখ তুলে তাকিয়ে বলল, এ কি, কে আপনি? এভাবে পথ আটকে দাঁড়ালেন কেন? সানি দূরে আড়ালেই লুকিয়ে নজর রাখেন রিভানের আকুতি মিনতি ভরা চোখের দিকে তাকাতেই হাত উঠি ঘুষি দেখালো রিভান। সানি নিরুপায় হয়ে হালকা হাসার চেষ্টা করলো। অনিতা জিজ্ঞাসু দৃষ্টিতেই পলক ফেলে বলল, মানে আপনার মানে তোমার সাথে কিছু কথা ছিল। ওয়েট, তার আগে এটা বলুন, আপনি এরকম দেখতে কেন? হাত পা তো ঠিকই আছে, কিন্তু মুখ এমন কয়লার মতো হলো কি করে? নিজেকে তুচ্ছ করে বলাই মুখ কালো করলো সানি। সে জানে মুখ খুললেই চলবে না, তাই বুক ফুলিয়ে বলল, এই একদম আমায় কালো বলবে না, আমি কালো নই, আমি ব্ল্যাক ডায়মন্ড। সানির কথায় কপাল কুঁচকে চোখ বড় বড় করে তাকালো অনিতা। গলা খাকারি দিয়ে বলে উঠল, দেখুন, আমি আপনাকে কালো বলছি না, মুখের এরকম বর্ণ কেন দেখাচ্ছে তাই আক্স করছি। সেফ মনে হচ্ছে কালি মেখে এসেছেন। সানি থতমত খেয়ে গেল। কথা ঘোরাবার উদ্দেশ্যে চটজলদি বলে উঠল, আরে আমি জন্ম থেকে চকলেট ফ্লেভার, ওসব বাদ দাও, মেইন কথায় আসো। কথাটা হলো আই লাভ ইউ ভাবি। সাথে সাথে ওর গালের উপর 5 আঙ্গুলের ছাপ পড়ল সানির। অনিতা সানির শার্টের কলার চেপে ধরে হাঁটু দিয়ে আঘাত করে বলল, বেটা ফাজিলের দল, মানুষের চামচাগিরি করিস? আই লাভ ইউ ভাবি? তোর কোন ভাইয়ের বউ লাগি আমি? তারা তোর ভাবির আদর খাওয়াচ্ছি। বলে সানির উপর আক্রমণ শুরু করে দিল অনিতা। অনিতার দেখা দেখি বাচ্চারও চেঁচিয়ে হাল্লা বলে সানির উপর উত্তম মধ্যম সাধিত করবার উদ্দেশ্যে হামলে পড়ল। সানির এমন দুর্দশা দেখে চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম রিভানের। তবে সানিকে এই মুহূর্তে উদ্ধার করাও বিপদ। কি করবে ভেবে পাচ্ছে না রিভান। দূর থেকে সানির আর্তনাদ কানে ভেসে আসছে স্রেফ। আর্তনাদ করা উক্তিগুলো কিছুটাই এরকম, ওরে মাইরা লাইছে রে, ও বাবারে গেছি রে, ভাবি ভুল হয়ে গেছে। রিভানকে ঝোপের আড়ালে দাঁড়িয়ে নখ কামড়াতে দেখে কপাল কুঁচকে এলো নিশান্তের। শার্টের কলার ঠিক করতে করতে গ্যারেজ থেকে বেরিয়ে এসে রিভানের পেছনে দাঁড়িয়ে কিছু আঁচ করতে নিবে তার আগে চোখ গেল সানির কালিমাখা রামকালিনিখা চরিত্রে। নিশান্ত বিস্ময়ে চোখ গোল গোল করে কপালে হাত চেপে ধরল। রিভান ঠোঁট উল্টে তাকাতেই নিশান্ত আজকের সকালের প্রপোজাল নিয়ে ক্যাচালের দৃশ্য কল্পনা করল। সে বুঝল তবে অনিতা সেই মেয়ে যার দরুন সানির প্রতি মায়া হওয়ার বদলে হুহা করে হাসিতে ফেটে পড়ল নিশান্ত মুহূর্তেই। ও মারে, আব্বে শালা আসতে দে, এমনিতেই
হাড়গোড় সব ভাঙ্গা পাউডার হইয়া গেছে, তার ওপর তোর এত ভারী ভারী দরদ। লাগতো না আমার কোনো দয়া। যা বল, একটু শান্তিমতো অন্তত শুয়ে থাকবার দে। সানির কথায় অপরাধীদের দৃষ্টিতে তাকালো রিভান। সানির পিঠে আস্তে আস্তে মলম লাগাতে লাগাতে ঠোঁট উল্টালো সে। তখনকার সানের দোলাই মিশন শেষ হওয়ার পর অনিতার যখন নিজের বেনুনি ঘুরিয়ে বাচ্চাদের নিয়ে নিজেদের গন্তব্যের পথে রওনা দেয়, তখন রিভান দৌড়ে গিয়ে টেনে তোলে সানিকে। প্রহারে প্রহারে একরকম রক্তপাত না হলেও হাড়গোড় ভেঙে যাওয়ার উপক্রম হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। সেই সম্ভাবনা অতি সম্ভব হলেও স্বীকার করে সানিকে অভয় দেয় রিভান। দোস্ত, কিচ্ছু হবে না তোর বলে আশ্বাস জানাতেই সানি দাঁত কটমট করে রক্তিম চোখে তাকায় রিভানের মুখ পানে। চিৎকার করে কন্দন মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হারামি। বর্তমানে সানিকে খাটে শুয়ে দিয়ে পিঠে মলম লাগিয়ে দিচ্ছে রিভান। তবে মলম লাগাতে গিয়ে শত কম হাজারের বেশি গালি খেতে হচ্ছে তাকে। তবুও মলম লাগানো থেকে অব্যাহত হতে চাইছে না রিভান। যতই হোক, এই দুর্ঘটনার মূলে যেহেতু সেই রয়েছে, সেহেতু তার ড্রাইভার সর্বাধিক। যার দরুন করুণ চোখে চেয়ে সানির পিঠে এই মলম লাগাবার প্রতিযোগিতা তার। মলম লাগাতে লাগাতে এক পর্যায়ে এসে থামল রিভান। নিশান্ত এখনো এক নাগাড়ে সেই রকমভাবে হেসে চলেছে। শতবার হাসতে বারণ করার পরেও কোনো পজিটিভ ফলাফল লাভ করতে পারেনি রিভান। তাদের ইচ্ছে করছে এই সুই নিশান্তের পেট ফুটো করে পেটে যত লাফিং গ্যাস আছে সব ফুস করে বের করে ফেলতে। তবে সেটাও করা সম্ভবপর নয়। যার দরুন রিভান বিরক্তিতে কপাল কুঁচকাল। সানি উদ্ভট সব গালিগালাজের পাশাপাশি নিশান্তের গা জ্বালানো হাসি, সব মিলে এক কথায় 12 মিশালি খিচুড়ি টাইপ অবস্থা রিভানের। আরও মিনিট কয়েক হেসে নিয়ে নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা চালাতে চালাতে খানিকটা সফল হয়ে নড়ে চড়ে বসল নিশান্ত। সানি কোমর ধরে উঠে দাঁড়ালো। নিশান্তের দিকে ফিরে চোখ মুখ কুঁচকে বলল, ভাবি কি বক্সিং চ্যাম্পিয়ন নাকি ভাও? নিশান্ত বিস্ময়ে গোল গোল চোখে তাকালো। মুহূর্তেই চোখের দৃষ্টি তীক্ষ্ণ করে বলল, নিজেই প্রপোজ করিস, আবার নিজেই ভাবি ডাকিস, কাহিনী কি? সানি থতমত খেয়ে গেল। রিভান তড়িঘড়ি করে বিছানা থেকে নামতে নামতে বলে উঠল, আর সেটাই প্রবলেম। ব্যাটা প্রপোজ করতে গিয়ে ভুলে ভাবি ডেকে ফেলেছে। এখন সেই ভাবি ভাবিই করে যাচ্ছে। আমি শিওর ওর মাথায় স্ক্রু বল্টু ঢিলা হয়ে গেছে। রিভানের কথাই অগ্নি দৃষ্টিতে তাকালো সানি। খপ করে গিলে খাওয়ার রিয়াকশন দেখাতেই চোখের ইশারায় মাপ চেয়ে নিল রিভান। মুখে আবারও জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলল, আরে তুইও না কি সব কথা ধরে রয়েছিস, বাদ দে। তোর ওটার খবর কি বল, মেয়েটার কোনো খোঁজ পেলি? নিশান্ত হতাশাগ্রস্ত চাহনে নিক্ষেপ করল। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে বলল, না। রিভান মুখ বাঁকালো, তাচ্ছিল্যের সুরে বলল, আগে বলছি তোরে মাইয়াডারে পাওন যাইব না, বাট তুই তো শুনিস না। সেই এক মরিচিকার পেছনে ছুটে যাচ্ছিস। আল্লাহ না করুক এতদিনে মেয়েটা বোধহয় মরে ভূত হয়ে গেছে গা। রিভানের কথাই বিস্মরিত চোখে তাকালো নিশান্ত। রক্তিম চোখে জমাট বাঁধতে শুরু করেছে বিন্দু বিন্দু জল। রিভান বুঝল এভাবে তার সামনে কথাটা বলা উচিত হয়নি, তাই চটজলদি প্রসঙ্গ পাল্টে পরিস্থিতি সামলে দেবার তাগিদে আমতা আমতা করে বলল, ও ডুড, আই ওয়াজ জাস্ট জোকিং, বুঝোস না কেন? নিশান্ত চোখ দুটো বুঝে নিল, গম্ভীর গলায় বলল, এরকম জোকস দ্বিতীয়বার যেন কানে না আসে আমার, নয়তো আমি ভুলে যাব তুই আমার বন্ধু। ভার্সিটি অফ টাইমে শিখা বাবলিকে এক্সামের বেশ কিছু টপিক বুঝিয়ে দিয়ে ক্লান্ত পেয়ে ছোট্ট ছোট্ট ধাপ ফেলে বাড়ি ফিরল অনিতা। নিশান্ত ছেলেটার স্বভাব যতই খিটখিটে হোক না কেন, পড়াই বেশ ভালো। মাত্র 2-3 দিনে এক্সামের হাফ প্রিপারেশন করেই ফেলেছে সে, যার দরুন মনটা আজ বেশ ফুরফুরে অনিতার। অনিতা ক্লান্ত দুপুরে হেঁটে হেঁটে বাড়ি ফেরবার সময় প্রথমে ব্যাগ থেকে ক্যাট ফুডের প্যাকেট বের করে রাখলো। সে ছোট্ট বিড়াল ছানাটির ওরফে কিট্টুর জন্য ক্যাট ফুড একটা বাটিতে ঢেলে নিয়ে টেবিলের নিচে রেখে দিল। ঠোঁট দিয়ে শেষ বাজাতেই বাড়ির কোনো এক চিপা থেকে লেজ খাড়া করে দৌড়ে এলো কিট্টু। অনিতা মুচকি হাসল। যেখানেই থাকুক না কেন, সিটি বাজানো মাত্রই অনিতার আগমন অনুভব করতে পেরে কিট্টু দৌড়ে আসা বড্ড ভালো লাগে তার। অনিতা কিট্টুর পশম বেষ্টিত মাথায় হাত বুলালো। কিট্টুর লেজ নাড়াতে নাড়াতে খেতে শুরু করলেই স্বস্তির নিঃশ্বাস ফেলেই কিচেনের দিকে পা বাড়ালো অনিতা। সে জানে আনন্দ এখনও না খেয়ে রয়েছে,
হাজার চেষ্টা করলেও অনিতা খাবার বেড়ে না দেওয়া অবধি ভাতের একটা দানও মুখে তোলে না আনন্দ, যার দরুন বড্ড চিন্তিত সে। ভাই বড় হয়ে যে কিভাবে সবটা মেনটেন করে চলবে ভেবে পায় না অনিতা। তবু সে নিজের মনে হাসে, নিজের ভাইটাকে সে বড্ড ভালোবাসে। আনন্দ অনিতা দুজন একসাথে দুপুরের খাবার খেয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আমজাদ হোসেন এই সময়টা অফিসেই খান, বিধায় দুই ভাই বোন মিলেই খাবার বেড়ে খেয়ে নেয় সময় মতো। অনিতা থালা বাসন পরিষ্কার করে জারকে সাজিয়ে রাখলো। আনন্দ খেলনার রোবটগুলো নিয়ে খেলতে ব্যস্ত হয়ে পড়তেই হাত ছাড়ল। আনন্দ, আমি গোসলে গেলাম, আব্বু এলে দরজা খুলে দিস। অনিতা রোবটটাকে উল্টে পাল্টে দেখতেই জবাব দিল। আচ্ছা আপু। অনিতা ওয়াশরুমে ঢুকেছে 5 মিনিট হলো। ঠিক এমন সময় আনন্দ রিমোট কন্ট্রোল কারটা অকেজো হয়ে নেতিয়ে পড়ল। আনন্দ কপালে ভাঁজ ফেলে ঠোঁট উল্টালো। বেশ কয়েকবার কারটাকে উল্টে পাল্টে দেখে কোনো সমস্যা আঁচ করতে না পেরে চিন্তায় পড়ল আনন্দ। গালে হাত রেখে ভাবতে ভাবতে কি করা যায় হঠাৎ তার মুখে আশার আলোর মতো মৃদু হাসি ফুটে উঠল। আরে নিশ্চিন্তা, ভাই তো ইঞ্জিনিয়ার, ম্যাজিকের মতো ঠিক করে দিতে পারবে। কথাটা নিজ মনে আওড়ে নিয়ে ছুট লাগালো আনন্দ। কানে হেডফোন গুঁজে রিল্যাক্স করছিল আনন্দ। পাশে সূক্ষ্ম চোখে সার্কিটের সমস্যাগুলো খুঁজছিল নিশান্ত। এমন সময় কানে এলো কারো আনন্দ বলে চিৎকার। নিশান্ত সচেতন চোখে তাকালো। অনিতা আবারও হাঁক ছেড়ে বলল, আনন্দ, তাওয়ালটা দে তো জলদি, নিতে ভুলে গেছি। অনিতার ডাক শুনেই নিশান্ত আনন্দের পাশ ফিরে তাকালো। আনন্দর কোনো হেলদোল নেই। এ কি, আনন্দ তো বেঘরে ঘুমিয়ে পড়েছে। নিশান্তের কপাল চপড়ালো। এত জলদি কেউ ঘুমিয়ে পড়তে পারে তা আনন্দকে না দেখলে বোধ হয় অচেনায় থেকে যেত তার। নিশান্ত অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো। গুটিসুটি পায়ে অনিতার বেডরুমের দিকে পা বাড়ালো অগত্যাই। অনিতা আবারও ভেতর থেকে চেঁচালো। দরজা হালকা খুলে হাত বের করে নাড়িয়ে বলল, আনন্দ, মাথা বাটানি খাবি, জলদি দে রে ভাই। নিশান্ত নার্ভাসনেসের বসে ঠোঁট কামড়ে ধরল। কাপা কাপা হাতে বিছানা থেকে টাওয়েলটা নিয়ে এগিয়ে দিতেই অনিতা হাত বাড়িয়ে তা নিতে লাগলো। নিশান্ত আরও একটু এগিয়ে দিতেই বিরক্তিতে দাঁতের দাঁত চেপে ধরল অনিতা। কি করতেছিস তুই? ভালো করে দিতে পারছিস না রে, দে। বলেই ধড়াম করে দরজা খুলে ফেলল অনিতা। সাথে সাথে বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল নিশান্ত। ভেজা সালোয়ার গায়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে অনিতার। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে বিন্দু বিন্দু পানি চড়ছে তার। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট রূপে ফুটে উঠেছে নির্দ্বিধায়। অনিতা মুখে হা সাইজ বানিয়ে বিস্মিত চোখে একবার নিশান্তের দিকে তাকালো। পর মুহূর্তেই নিজের ভেজা শরীরের দিকে তাকাতেই আটকে উঠেই গলা ফাটে চিৎকার দিল তৎক্ষণাৎ। চিৎকার করার সাথে সাথেই ভুলবশত পা স্লিপ কেটে পড়ে যেতে লাগলো অনিতা। নিশান্ত অনিতার গলা ফাটানোর চিৎকারে ক্ষত বিক্ষত কান নিয়ে দৌড়ে পালাতে উদ্যত হতে চাইলেও দৌড়াতে পালানো সম্ভব হলো না তার। অনিতাকে পড়ে যেতে নিতে দেখে এক হাতে কোমর জড়িয়ে তাকে আটকাবার চেষ্টা চালালো নিশান্ত। তবে ভাগ্য সহায় হলো না। নির্মমভাবে অ্যাক্সিডেন্টলি সেও স্লিপ কেটে অনিতার সাথেই নিয়ে প্রকাণ্ড শব্দ করে পড়ল বাথটাবেই। সাথে সাথে পুরো ওয়াশরুমের দেওয়াল পর্যন্ত ছিটকে উঠল পানি। বাথটাবে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকায় আঘাত না লাগলেও ইজ্জতের ফালুদা হলো দুজনেরই। ভিজে ছিপছিপে হয়ে একাকার হয়ে রইল দুজনই। অনিতা চোখ বড় বড় করে তাকালো। একসাথে এভাবে পড়ে যাওয়ার দরুন দুজনের কপালে কপাল লেগে আঘাতপ্রাপ্ত হয়েছে দুজনই। নিশান্ত চোখ মুখ কুচকালো। এরকম বিব্রতকর পরিস্থিতিতে কি রিয়্যাক্ট করা উচিত জানা নেই তার। শুধু একটা কথাই জানা, পালাতে হবে এই পরিস্থিতি থেকে, যে করেই হোক বের হতে হবে তাকে। আপনি এখানে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছেন? সি সি, লজ্জা করে না আপনার? অনিতার প্রশ্নে মাথা ঝাড়া দিয়ে উঠবার চেষ্টা চালালো নিশান্ত। তবে লাভ হলো না। আবারও ধড়াস করে অনিতার সাথে পড়তে হলো তাকে। নিশান্ত চোখ দুটো বুঝে নিল। প্রতিবাদের সুরে বলল, শাট আপ, আমি ইচ্ছে করে আসিনি। আপনার ভাই আমায় ডেকে এনেছে, বাট কপাল আমার, আপনার ভাইও আপনার মতো অসময়ে ঘুমে কাতর, তাই বাধ্য হয়েই আমায় এসে আপনার হাতের টাওয়াল ধরাতে আসতে হয়েছে। গট ইট? অনিতা নাক শীতকালো, নিজেকে কিভাবে ঢাকবে ভেবে না পেয়ে দ্বিধাভরা চোখে এদিক ওদিক তাকাতে তাকাতে বলল, দেখুন, ভালোই ভালোই বলছি, আমার মতো ভোলাপালা মেয়ের সাথে কোনো ধরনের ওসব তুমি করবেন না। আমি কিন্তু ক্যারাটে জানি, আগেই বলে রাখলাম। উঠুন উঠুন বলছি। নিশান্ত আবারও দু হাতে ভর করে
ওঠবার প্রচেষ্টা চালালো। বাথটাবের সাবানের ফ্যানে পিচ্ছিল ভাব আসায় আবারও স্লিপ কেটে মুখ থুবড়ে সোজা গিয়ে পড়ল অনিতার ওপরেই। তবে এইবার অ্যাক্সিডেন্ট হলো আরও অপ্রকাশিত। অনিতার ঠোঁটেই ঠোঁট লাগলো নিশান্তের। অনিতা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। আনন্দ হাই তুলতে তুলতে বোনের ঘরে এসে দরজা খোলা থাকায় এমন দৃশ্য চট করে চোখ ফুটবলের ন্যায় বড় বড় করে ফেলল। বিস্মিত কণ্ঠে বলল, ওরে মা, তোমরা খুললাম রোমান্স করতেছো। রোমান্সের টাইমে দরজা লাগাতে ভুলে যায় কেউ নাকি? ইস! সন্ধ্যা 6টা বেজে 46 মিনিট। পশ্চিম আকাশে সূর্যের ডুবন্ত ভাবের আভায় কমলাটে বর্ণের বিচরণ খেলা করছে। এই বুঝি সময় ফুরিয়ে এলো বলে বলে। অরুণের এই আলো নেভার নির্মম খেলার সময় চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে ব্যস্ত চোখে এপাশ থেকে ওপাশ চোখ বুলিয়ে ক্লান্ত হয়ে চলেছে অনিতা। কপালে ক্লান্তি ও গরমের উত্তাপে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সূর্যের আলো ক্ষীণ হওয়া বা স্পষ্ট নজর পড়ছে না সেভাবে। অনিতা চোখে মুখে বিরক্তির ছাপ ফেলে মোবাইলের স্ক্রিনে নজর ফেলল। এখন সময় 6টা 50 মিনিট। সময়টা দেখা মাত্রই কপালের ভাঁজটা দৃঢ় হয়ে এলো তার। গুনে গুনে ঠিক 15 মিনিট যাবৎ তাকে এইভাবে দাঁড়িয়ে রেখেছে শিখা। যেখানে 6টা 30-এর মধ্যেই দুইজনের এক জায়গায় উপস্থিত থাকার কথা, সেখানে 6টা বেজে 50 মিনিট অর্থাৎ 20-20টা মিনিট পেরিয়ে গেল, কোনো খবর নেই তার। অথচ অনিতা যখন বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হচ্ছিল তখন 5 মিনিট দেরি হবে ভেবেই নিজের প্রতি চরম বিরক্ত বোধ করছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর তার ভাবমূর্তি পরিবর্তন হয়েছে বেশ। তার মানে হচ্ছে শুধু 5 মিনিট কেন, আরও বোধ হয় আধা ঘন্টা লেট করে আসে উচিত ছিল। তবে অনিতা আকাশপানে দীপ্তিহীন চোখে তাকালো। আজান দিতে হয়তো আর 1 কি 2 মিনিট বাকি, তাই চটজলদি ওড়না টেনে খোপা করে রাখা চুলগুলো ঢাকতে উদ্যত হওয়া মাত্রই হাঁপাতে হাঁপাতে এসে সামনে দাঁড়ালো শিখা। হাতে তার লম্বা ফিতাযুক্ত হ্যান্ডব্যাগ। দৌড়ে এসে থামার ফলে ঘন ঘন বার কয়েক তীব্র নিঃশ্বাস ফেলল সে। অনিতার সরু চোখে তাকাতেই বলল, রাগ করিস না প্লিজ, আই এম সো সরি দোস্ত, বাট বিশ্বাস কর এতে আমার কোনো দোষ ছিল না। সামনে এত গ্যাঞ্জাম চলছে যে এক চুল পরিমাণ নড়বারও জায়গা ছিল না, একেবারে চিপাই পড়ে চিপকে গেছিলাম বাপ। লম্বা লম্বা দম নিয়ে এক নাগাড়ে বলে বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল শিখা। কোমরে হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে অপর হাতের উল্টো পিঠ দিয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামগুলো মুছে নিল। অনিতা সরু চোখে তাকালো, প্রশ্নোক্ত গলায় ভুরু কুচকায় বলল, ক্যাচাল মানে কিসের ক্যাচাল? আর বলিস না, কেন জানি এক ছেলে তার বৃদ্ধ বয়সী বাবার গায়ে হাত তুলছিল, একের পর এক মেরেই চলেছিল, তাও আবার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে এসে। তুই বল, ওরকম একটা মুহূর্তে আশেপাশে মানুষ কি চুপ থাকবে? কেউ কেউ বেটাকে থামাতে আসলেও বাকিরা এসেছিল তামাশা দেখতে, আর আমি মাঝখান থেকে ফেসে কেস খেয়ে গেলাম। শুধু শুধু না পারছিলাম বের হতে, আর না পারছিলাম ওখানে স্টিল দাঁড়িয়ে থাকতে। দেখ কি হাল হয়েছে আমার। বলেই নিজের খোঁচা লাগা পা 2-1 ধাপ এগিয়ে দিয়ে উঁচু করে ধরল শিখা। তবে ফলাফল এলো একেবারে অপ্রত্যাশিত। সহানুভূতি পেয়ে যেখানে মুখটা ছোট করে ঠোঁট উল্টানোর কথা ছিল, সেখানে হতাশার চরম পর্যায়ে পৌঁছে কপাল চাপড়াতে হলো তাকে। অনিতা বৃদ্ধ কোনো বাবার গায়ে তারই ছেলে হাত তুলেছে, বাক্যটা শ্রবণগোচর হতেই চোখ বড় বড় করে কপালে কঠিন চিন্তার ভাঁজ ফেলল। উদ্বিগ্ন গলায় কামেজের হাতা গোটাতে গোটাতে বলল, কোন জানোয়ার এই জঘন্যতম কাজটা করেছে? বেহুদা, চল এক্ষুনি যাব আমি, নিয়ে চল আমায় ওইখানে। একেবারে থাপড়াতে থাপড়াতে ওই ছেলের পিঠে চমকাবো আমি। শিখা অনিতার কথায় চটজলদি দুহাত মেলেই বাধা হয়ে দাঁড়ালো। ব্যস্ত স্বরে বলে উঠল, আরে মামলা ঠিক হয়ে গেছে এখন। দুটো ভাইয়া মেবি গিয়ে সিচুয়েশন সামলেছে, ওদের দেখা দিকে এগিয়েছিল অনেকে। তোর বাড়তি বারে নেওয়ার দরকার নেই সোনা, এমনিতেই সন্ধ্যা গড়িয়ে পড়েছে। এই নে ধর তোর হ্যান্ড নোট, বাবলিকে পিকচার সেন্ড করে দিস না হয়। বলেই ব্যাগ থেকে নোটবুকটা বের করে অনিতার সামনে এগিয়ে ধরল শিখা। অনিতা রাগে ফোঁস করতে করতে নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়ে এলো। শিখার হাত থেকে নোটবুকটা ছিনিয়ে চোখ মুখে কুচকে ছোট্ট শ্বাস ফেলল। শিখা ব্যাগের চেন লাগাতে লাগাতে বলল, বই যাই আমি, দেখ অন্ধকার হয়ে আসছে, তুইও জলদি জলদি বাসায় যা। ওকে, টাটা। বলে ছুট লাগালো শিখা। যেতে যেতে উল্টো দিকে ফিরে হাত নেড়ে আবারও টাটা দেখালো সে। অনিতা বিপরীত হাতে উত্তর পাঠালো। অন্ধকার আচ্ছন্নময় আকাশের পানে মোহিত দৃষ্টি নিক্ষেপ করে মৃদু হাসল।
হঠাৎই নিশান্তের চেহারা চোখের সামনে ভেসে উঠতেই হকচকে উঠল সে। সাথে সাথে মনে পড়ে গেল আজ দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত বিশ্রী মুহূর্তটা। অনিতার দুগালে হালকা গোলাপি আভা ফুটে উঠল। আনন্দ নিশান্তকে ধরে উঠতে সাহায্য করা, নিশান্তর যেতেই নিজের ভাইয়ের হাতে পাকামোর দরুন ধোলাই দেওয়া সব স্মৃতি একে একে ফুটে উঠতে শুরু করলো তার মনের খাতায়। অনিতা নিজ মনে হাসল। উল্টো দিকে ফিরে তার ফ্ল্যাটজুতো পরিহিত পা দুটো ছোট্ট ছোট্ট ধাপ ফেলে এগিয়ে চলল নিজ গন্তব্যকে লক্ষ্য বানিয়ে। হালাই দেখছস কি পরিমাণে খচ্চর, শালা যে ওরে জন্ম দিল তারই গায়ে হাত। রিভানের কথায় মাথা চেকাল নিশান্ত। ফোল্ড করে রাখা শার্টের হাতা ছাড়াতে ছাড়াতে বলল, বুঝলি তো রিভান, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। চারপাশে শুধু পচা নর্দমা জমেছে, মানুষের মানুষ নেই, আবর্জনায় পরিণত হচ্ছে। এসব আবর্জনা ছাড়াই না করলে পরবর্তীতে মানবকুল বোধ হয় মানুষের হাতেই নিঃশেষ হয়ে যাবে। নিশান্তের যুক্তি সম্বলিত কথাগুলো গভীর ভাবনায় ডুবে বুঝতে চেষ্টা করল রিভান। ভাবার তো পুরোপুরি বুঝতে পেরেই হতাশাগ্রস্ত চোখে তাকালো। হঠাৎ কিছু মনে পড়ায় ব্যস্ত হয়ে এসে জিজ্ঞাসা করল, আচ্ছা সবই বুঝলাম, বাট তুই কবে থেকে সমাজের প্রতি এতটা খেয়াল রাখছিস? আর আজ সরাসরি ছেলেটার গায়ে হাত তুলে ফেললি। আগে তো এসব মারামারি টাইপ সিন দেখলেই 10 হাত দূরে থাকতি। নিশান্ত সচেতন চোখে তাকালো। নিজের পরিবর্তনে নিজেই কনফিউজড হয়ে ভাবল, আর আসলেই তো আমি আজ নিজে থেকে এগিয়ে গিয়ে কাউকে প্রহার করেছি, সমাজের বাজে কর্মকাণ্ডগুলোর প্রতি নজর ফেলছি। নিশান্ত পলক ঝাপটালো। রিভানের প্রশ্নে আরো গভীর উত্তর খোঁজবার চেষ্টা চালাতেই হুট করেই মনের কোণে প্রতিধ্বনির ন্যায় বেজে উঠল একটি নাম। নামটা হলো অনিতা। হ্যাঁ, অনিতাই তো। সেই তো তাকে সাহস সঞ্চয় করে অন্যায়ের মোকাবেলা করতে শিখিয়েছে। সেই তো নিজের রঙে তাকে রাঙিয়েছে। উত্তরটা নিজের থেকে উঠে আসতেই চমকে উঠল নিশান্ত। চোখ পিটপিট করে রিভানের উত্তরের আশায় ড্যাব ড্যাব করে চেয়ে থাকা মুখে তাকালো। রিভান কুচকে রাখা ভ্রুযুগল আরো খানিকটা কুচকাতেই গলা খাকারি দিয়ে উঠল। বুক ফুলে কৃতিত্ব অন্যকে না দেবার চরম প্রচেষ্টায় তটস্থ হয়ে বলল, কেন, পরিবর্তন ভালো নয় নাকি? হ্যাঁ, সারা জীবন বইয়ে মুখ গুজে রেখে আশেপাশে তাকাবার সুযোগটাই তো হয়নি আমার। এখন বুঝছি একঘেয়েমিতায় অনেকটা সময় হারিয়ে ফেলেছি জীবনের। রিভান নিশান্তের কাঁধেই দুবার চাপড়ালো, সান্ত্বনা দিয়ে বলল, যাক, এতদিনে অন্তত তোর সুবুদ্ধি হলো। চল বাড়ি যাই, আন্টিকে এত বড় খুশির খবরটা দিতে হবে তো নাকি? এর তো রীতিমতো সেলিব্রেশন হওয়া উচিত। নিশান্ত চোখ মুখ কুচকালো। ফোঁস করতে করতে হাতের কনুই দিয়ে সোজা পেট বরাবর গুঁতো মারল। আও মা! রিভান বলে চেঁচাতেই হো হা করে হেসে ফেলল নিশান্ত। বাইকে চড়ে বসেই স্টার্ট দিয়ে চোখের ইশারা থেকে পেছনে বসতে বলল। চোখ ছোট ছোট করে তাকালো রিভান। পেট চেপে ধরে কোনো রকমে এগিয়ে এলো সে। সামান্য ভয়ে মাখা চোখে আধার কালো রাস্তায় স্টেডিয়ামের লাইটের আলোকে অনুসরণ করে হেঁটে চলেছে অনিতা। এই গলিটাতেই আজকে আবারও পা রাখতে হচ্ছে তাকে। ঠিক এই গলিটাই অনিতা আর নিশান্তের প্রথম দেখা, প্রথম কথা বলা এবং প্রথম দুর্ঘটনা। আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট, যার কথা হয়তো বা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত মনে রাখবে তারা। রাস্তার ধারে একটি কুকুরছানার ডাস্টবিনে কিছু খুঁজছে, এরকম দৃশ্য চোখে ভাসতেই মায়াভরা চোখে তাকালো অনিতা। কুকুরছানাটা খুব বেশি ছোট না, আবার বেশি বড়ও না, মাঝ বয়সী, রোগা পাতলা হাড্ডেসার দেহ তার। ছোট্ট ছোট্ট উজ্জ্বল চোখ, বাঁকানো লেজ, সাথেই হাজারো ধূলিকণার ক্রন্দন। অনিতা ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবল। গলিতে কেউ নেই, আর না আছে কোনো দোকান, যা দেখে হতাশ হলো। হঠাৎই তার মনে হলো ঘাড়ে ঝুলানো কাপড়ের ওপর সুতোর খেলা করা ব্যাগটার কথা। আজ আনন্দের জন্য বনরুটি কিনেছিল সামনের মোড় থেকে অনিতা। এরকম আরও সামনে এগোলে পাওয়া যাবে ভেবেই এই ব্যাগ থেকে পাউরুটির প্যাকেটটা বের করে বলেই হাতের ইশারায় কুকুরছানাটিকে ডাকলো সে। কুকুরছানাটি ভয়টা চোখে তাকালো। ভয়ে কুকরে দুধা পিছিয়ে অনিতার মুখে লেগে থাকা মিষ্টি হাসিতে থাকা পাউরুটি দেখে চোখে খুশির ঝিলিক দিয়ে উঠল তার। সাহস জুগিয়ে গুটি গুটি পায়ে 2-3 ধাপ এগোতেই পাউরুটি 2-3 টুকরা করলো অনিতা। খেতে সুবিধা হবে ভেবে নিচে এক কোণে রাখলো। কুকুরছানাটি জল চোখে তাকালো। এক ছুটে সেই পানি তীক্ষ্ণ স্বরে কু কু কু
আওয়াজ করে লেজ নাড়াতে নাড়াতে খেতে লাগলো। অনিতা নিজ মনে হাসল, তার অস্পষ্ট ভাষাহীন ডাকেও ভালোবাসার সাথে কৃতজ্ঞতা খুঁজে পেল। ব্যাগের চেইন লাগে ছোট্ট একটা শ্বাস ফেলে কয়েক ধাপ এগোতেই থমকে দাঁড়াতে হলো তাকে। একদল হ্যাংলা বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখ জোড়ার সম্মুখীন হলো সেই। তাদের মাঝে কেউ একজন বিশ্রীভাবে হেসে উঠল। লোভাতুর চোখে অনিতাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে বলল, একিরে, এই সন্ধ্যাবেলায় মেঘনা চাইতে জলের আগমন হলো কি করি? তার সাথে দলের বাকি তিনজন ছেলেও শব্দ করে হাসতে শুরু করলো। অনিতা ঘৃণা ভরা চোখে তাকালো, এড়িয়ে যাবার ভান করে পাশ কাটিয়ে যেতেই ওড়না টান পড়ায় অগ্নিমূর্তি ধারণ করে পেছনে ফিরে তাকালো। ওই হলো তোর হিসু করতে গেছস নাকি 2 নম্বরে সরতেছস? অসময় তোর এই প্রাকৃতিক চাপ না আসলে কি পেটের ডিম অমলেট হয় না? হ্যাঁ? নিশান্তের কথায় ঠোঁট উল্টে দাঁড়ালো রিভান। আশেপাশে চোখ বুলিয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্যান্টের চেইন লাগিয়ে নিশান্তের বাইকে চেপে বসলো। দেখ দোস্ত, এটা কোনো যেমন তেমন চাপ না, বুঝোস না কেন? যখন তখন যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে চলে আসতে পারে। এখন তুই বল, আমার প্রাকৃতিক চাপ, এতে তোর ভোলা ভালা বাইকটার কি দোষ যে ওরে ভিজামু? রিভানের কথায় বিরক্তির চরম সীমায় পৌঁছে বাইক টান দিল নিশান্ত। তবে বেশি দূর যেতে হলো না তাকে। দূরে এক অযোধিত কর্মকাণ্ড নজরে পড়তেই জোরে সোরে ব্রেক কষল সে। রিভান টাল চামাতে না পেরে ধূপ করে পড়ে গেল রাস্তার ধারে। অনিতাকে ঘিরে কিছু ছেলে বাজে মন্তব্য বেসামাল হয়ে রয়েছে। এরকম পরিস্থিতি নিজের চোখে দেখতেই চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে এলো তার। রিভান গোঙাতে গোঙাতে কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো। দূরে অনিতাকে নিয়ে অসভ্যতামি করা ছেলেগুলোকে দেখেই চোখ মুখ থেকে উত্তপ্ত আওয়াজ ছড়তে শুরু করলো তার। সে ব্যস্ত স্বরে নিশান্তকে ঝাঁকিয়ে অনেকটা চিৎকার করেই বলল, ওই চুপ করে আছিস কেন? চল, শি নিড হেল্প নিশান্ত। নিশান্ত সূক্ষ্ম চোখে তাকালো। মুহূর্তেই ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল তার। সিনেমা দেখতে এসেছে এমন একটা ভাব নিয়ে হাত ভাঁজ করে আরাম করে বসলো সে। রিভান হতবাক হয়েই বোকা চোখে তাকালো। অবশেষে একাই অনিতাকে বাঁচাবে মনে মনে ঠিক করে একদম ফেলতেই চোখ ফুটবলের আঘাত ধারণ করলো তার। এটা কি, এ মেয়ে নাকি কোনো রেসলার? বুঝে উঠে পারছে না সেই। নিজের চোখের সামনে কোনো মেয়েকে এভাবে একাই 4 জন ছেলেকে ধোলাই দিতে আজ সর্বপ্রথম দেখছে রিভান। স্থানে ধোলাই মিশন না হয় পাল্টা আক্রমণের সম্ভাবনা 0% সাথে বাচ্চারা ছিল বলে এতটা অবাক হয়নি সে। কিন্তু আজ কি হচ্ছে এসব? রিভানের মাথাটা চক্কর দিয়ে উঠেছে। মাঝখান থেকে নীরব দর্শকের মতন মজা নিয়ে চলেছে নিশান্ত। মারামারি নামক ভয়ানক দৃশ্যে নিজের মেমোরিতে ধারণ করতে ভীষণ বাজেভাবে অপছন্দ করা ব্যক্তিটাও কি সুন্দর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে ফিল্ম দেখার ভাব ধরে অনিতার ফাইটিং দেখে চলেছে। ব্যাপারটাই অবাকের পর অবাক হয়ে চলেছে রিভান। প্রায় 10 মিনিট যাবৎ প্রত্যেকটার হাড়গোড় সমান তালে ভাঙা হয়ে এলে শেষের ছেলেটির মেইন পয়েন্টে সজোরে লাথি মেরে হাত ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো অনিতা, যা দেখে রিভান চরমভাবে টাস্কিত হলো। নিশান্ত চোখ মুখ খিচে বন্ধ করে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। রিভানের চোখ জোড়া কঠোর থেকে বেরিয়ে আসবে ভাব। অনিতা রাস্তায় পড়ে থাকা নিজের অসহায় ব্যাগটার দিকে তাকালো। এক হাতে টেনে তুলে ধুলো ঝাঁটে ব্যস্ত হয়ে পড়ে পেছনে ফিরে তাকাতেই চমকে উঠল। স্টেডিয়ামের বাল্বের আলোয় দৃশ্যমান নিশান্তের পলকহীন চাহনিতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল সে। এই মুহূর্তে একই স্পটে তাদের বিন্দুমাত্র আশা করেনি অনিতা। তবে ভাগ্যে কি আছে আন্দাজ করা যে বড়ই মুশকিল। ভাগ্য কাকে কখন কোথায় এনে দাঁড় করিয়ে দেয় তা বোঝে বড্ড দেয়। এই ভেবেই মুখের স্বাভাবিকতার ভাব ফুটিয়ে তুলল অনিতা। ধুলোবালি মাখা ব্যাগটা ছাড়তে ছাড়তে কিঞ্চিত অস্বস্তি নিয়ে রিভান নিশান্তের দিকে পা বাড়িয়ে এগিয়ে গেল অগত্যাই। রিভানের হা করা মুখটা দেখে ফিক করে হেসে ফেলল অনিতা। গলা খাকারে দিয়ে চোখের সামনে হাত নাড়িয়ে বলল, ফাইটিং সিন অ্যান্ড এখন আপনি মুখটা বন্ধ করতে পারেন ভাইয়া, নয়তো ভাল্লুককে ঘিরে যতগুলো পোকা ঘুরঘুর করছে সব এসে আপনার মুখে ঢুকে যাবে। অনিতার পুরো কথাটা শেষ করবার পূর্বেই বাচ্চাদল নিশান্ত। সেখান থেকে শুরু করে নিজের মতোই লাইনটি সাজিয়ে বলল, দেন মুখ থেকে সোজা পেটে, আর পেট থেকে তো জানিসই কোথায় যাবে, সো সাবধান। রিভান চটজলদি মুখ বন্ধ করে হাসার চেষ্টা করলো।
খানিকটা সফল হয়ে বলল, অন্নিতা, তুমি একা কিভাবে? আই মিন কিভাবে, কি, হাও? অনিতা আবারও একগাল হাসল, তবে এবারও উত্তর দেওয়ার সুযোগ হলো না তার। নিশান্ত কথার মাঝেই বাইসাইকেল চালিয়ে বসল। তুই কি ভেবেছিস বর্তমান সব মেয়েরাই তোর ভাবনা মতো পরিবর্তনশীল? বোকাশোকা টাইপ আছে নাকি? হ্যাঁ, এখনকার মেয়েরা নিজেদের প্রোটেকশন নিজেই করতে পারে, বুঝলি গবেট? রিভান মুখ ঝেঁকে অভিযোগ ছুড়ে মারা চোখে তাকালো, গালে হাত দিয়ে গভীর ভাবনায় মগ্নতার ভান করে বলল, সে না হয় বুঝলাম, বাট তুই সব প্রশ্নের জবাব একাই দিচ্ছিস কেন? এই সায়েন্সটা তো বুঝলাম না। আমি তো ওরে জিগাইছি, তুই মাঝখান থেকে বাম হাত ঢুকাস কিল্লাই। নিশান্ত সরু চোখে তাকালো। অনিতার ঠোঁট কুচকে তাকানো মাত্র কিছু বলার জন্য মুখ খুলবেই তার আগে চোখ পড়ল কোনো আগন্তুকের উপর। নিশান্ত চমকালো, তৎক্ষণাৎ অনিতাকে হ্যাঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিয়ে হাত বাড়িয়ে পেছন থেকে প্রহার করবার জন্য প্রচেষ্টা চালানো ছুরিটা চেপে ধরল। সাথে সাথে হাত কেটে ফিনকি দিয়ে ঝরতে লাগলো তাজা রক্ত। রিভান ভয়ের তো চোখে তাকালো। এইটুকু সময়ের মধ্যে কেউ উঠে এসে পাল্টা আক্রমণ করতে পারে মাথাতেও আসেনি বিন্দুমাত্র। গল্পে এতটাই মত্ত ছিল যে লোকটা আপচা আলোয় এতটা না দেখে গেলেও পতধ্বনি পর্যন্ত শ্রবণগোচর হয়নি কারো। রিভান নিশান্তের চেপে ধরে রাখা ছুরির দরুন কেটে ঝরা লাল টকটকে রক্ত দেখে কেঁপে উঠল। বুক বরাবর লাঠি বসালো পকেটের ছেলের মাঝে যে ছুরি দিয়ে প্রহার করতে এসেছিল তাকে। রিভানের লাঠির চোটে আর্তনাদ করে রাস্তার ধারে বসে পড়ল ছেলেটি। রিভান থামল না, ইচ্ছে মতো লাঠি ঘুষিতে ভরিয়ে তুলতে লাগলো তার পুরো শরীর। অনিতা নিশান্তের বুকে চেপে ধরে রাখা মাথা চোখ তুলে তাকালো। নিশান্তকে ঠোঁট কামড়ে ধরেই চোখ বুজে অবস্থায় দেখে চমকালো। এক ঝাঁক ভয়ে মাখা সন্দেহ এসে হানা দিল তার মনে। তটস্থ হয়ে তাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো অনিতা। বাল্বের ক্ষীণ আলোয় নিশান্তের হাত দেখতে ব্যস্ত হয়ে পড়ল সে। নিশান্ত হাত লোকাবার শত চেষ্টা চাইলেও ব্যর্থ হলো। ব্যথায় কাঁটা দিয়ে উঠতে লাগলো তার পুরো শরীর। তবে নিজ মনেই প্রাপ্তের হাসি হাসল সে। এইটুকু ব্যথা অনিতার প্রাণ বাঁচাবার তুলনায় অতি নগণ্য মনে হলো তার। কেন যেন মনটা এই একই বাক্য আওড়াতে লাগলো। যাই হয়ে যাক, এই মেয়েটার কোনো ক্ষতি হতে দেওয়া চলবে না, কিছুতেই না। অনিতা ছলো ছলো চোখে নিশান্তের হাত দেখেই চোখ তুলে দৃষ্টি নিক্ষেপ করলো নিশান্তের মলিন হাসিমাখা মুখখানায়। যে ছেলেটার সাথে ঝগড়াঝাটি গালমন্দ ছাড়া আর কোনো ইস্যুই ক্রিয়েট হয় নাই, সেই ছেলে আজ প্রাণ বাঁচালো তাকে। নিজেকে জখম করার বিনিময় হলো বাঁচালো। এ কি করলেন আপনি? হাতটা তো অনেকটা কেটে গেছে, রক্ত পড়ছে ভীষণ। নিশান্ত আবারও একগাল হাসল, ভাবলেশহীন হবে বলল, এইটুকুনি কেটে যাওয়ায় আমার কিচ্ছু হবে না মিস অনিতা। তবে পেছন থেকে আপনার পেটে ছুরি বসালে ওর থেকে আরও অনেক বেশি কিছু হয়ে যেতে পারত। আমি হওয়া থেকে আটকাবার ছোটোখাটো চেষ্টার চালালাম, স্রেফ সিম্পল। অনিতা জবাব দিল না। চটজলতে ব্যাগ থেকে স্যাভলন অ্যান্টিসেপটিকের সাথে তুলা ব্যান্ডেজ বের করলো। ফার্স্ট এড বক্স পুরো বাড়ি থেকে নিয়ে বেরোনো সম্ভবপর না হলেও এই তিনটা জিনিস তার ব্যাগে থাকে সবসময়। বিপদে আপদে নিজের সুরক্ষা যাতে নিজেই করতে পারে এমন ধারণা নিয়েই এতটা গোছালো পরিকল্পনার সহিত চলাফেরা করে অনিতা। অনিতার কাছে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার সামগ্রী দেখে নিশান্ত ভ্রুকুচকে অবাক চোখে তাকালো। রিভান ছেলেটাকে মারতে মারতে একটার সময় রক্তাক্ত করে ছেড়ে দাঁড়ালো। দ্রুত শ্বাস প্রশ্বাস চলা ওঠানামা উদাহরণে চোখ ঘুরিয়ে তাকালো। অনিতা খুবই সাবধানে কাঁপা কাঁপা হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে নিশান্তের হাতে। আর নিশান্ত ভ্রুকুচকে একরাশ বিস্ময় নিয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অনিতার চিন্তিত মুখখানায়। যা দেখে মুচকি হাসলো রিভান। বুক চেড়ে প্রশান্তের নিঃশ্বাস বেরিয়ে এলো হৃদয়ের গহীন থেকে তার। ব্যান্ডেজ করা শেষ হয়ে এলে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো অনিতা। তার বুক এখনো সমানতালে কেঁপে চলেছে। অস্থিরতা কমার বদলে বেড়ে চলেছে সুষম গতিতে। এর আগে বহুবারও জখম হয়েছে কিংবা জখম হতে দেখেছে অন্যকে। হ্যাঁ, এটা ঠিক, খারাপ লাগে ভীষণ, কিন্তু এইবারের অনুভূতিটা ভিন্ন ধরনের। কেন এইরকম অনুভূতি? কিসের এত মায়া? কেন না চাইতে ভাবতে বাধ্য হয় সে নিশান্তের কথা? জানা নেই অনিতার। নিশান্ত ঠোঁট কামড়ে অনিতার হাবভাব বোঝার চেষ্টা করলো। নিরাপত্তার পর্দা ভেদ করে মুখে বুলি ফুটিয়ে বলল, আপনি শুধু চিন্তা করছেন মিস অনিতা, আমি একদম ঠিক আছি, আমি টোটালি ফাইন। অনিতা কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালালো। খানিকটা সক্ষম হয়ে অস্পষ্ট গলায় বলল,
জি জি, বাড়ি চলুন, সবাই চিন্তা করছি। নিশান্ত মৃদু হেসে সম্মতি সূচক মাথা চাকালো। রিভানের ঠোঁট উল্টে রাখা মুখের দিকে তাকিয়ে ভুরুকুচকে বলল, দোস্ত, তোর পাম্পে গ্যাস অবশিষ্ট আছে তো? রিভান বুঝল না, কপালে ভাঁজ ফেলে পাল্টা জিজ্ঞাসা করল, গ্যাস অবশিষ্ট আছে মানে? নিশান্ত বাঁকা হেসে স্ট্যান্ড উঠিয়ে বাইক সোজা দাঁড় করিয়ে বলল, মানেটা খুবই সিম্পল। মানেটা হচ্ছে আমার বাপের অত টাকা নাই যে 4 চাকা টাইপ 2 চাকার বাইক বানিয়ে দেবে, তাই আমার এই ছোটখাটো সিটওয়ালা পালসার বাইকে দুজনের বেশি যেহেতু 3 জন বসানো যাবে না, তাই। হাতে দুটো আঙুল দিয়ে হেঁটে এগোতে ইশারা করে, মে ইউ। রিভান গোলগাল চোখ করে তাকালো, চিৎকার করে বলে উঠল, আমি হেঁটে হেঁটে যাবো আর তোরা বাইকে? না বাবা না, এমনিতেই বাইক থেকে ফেলে কোমর ভেঙেছিস তুই আমার। আর তাছাড়া তোর তো হাত কেটে গেছে, বাইক কেমনে চালাবি তুই? নিশান্ত নিজের হাতের দিকে একবার পলক ফেলে তাকালো। অনিতা আগ বাড়িয়ে দ্বিধাভরা চোখে চেয়ে বলল, আপনারা আমার জন্য নিজেদের ঝামেলা করছেন কেন? এই তো সামনেই বাসা, মাত্র 5 মিনিটের মতোই হাঁটলেই পেয়ে যাব। আপনারা যান, আমি হেঁটে যাচ্ছি। আবারও রাস্তায় ছেলে পেলে আপনাকে অ্যাটাক করুক আর আমার হাত আবার কাটা যাক, তাই তো? হ্যাঁ, এই তো দেখুন, ঢাকার এসব মাস্তান পোলাবার মোটেই সুবিধা নয়, অস্ত্র রাখে সাথে করে। বুঝতে পারছেন কতটা রিস্কি? অনিতা ঠোঁট উল্টালো। নিশান্তের যুক্তি একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তার যুক্তিতে রিভানও গভীর ভাবনায় ডুব দিল। পরক্ষণেই মুখে হাসি ফুটিয়ে বলল, আইডিয়া। আরে আমি বাইক চালাই, অনিতা পেছনে বসুক আর তুই দৌড় দিয়ে আয়। বাইক স্লো স্লো চালাবো, ব্যাস তাহলেই তো হয়ে গেল। সাথে সাথেই মাথায় শক্ত হাতের চাটি পড়ল তার। নিশান্ত রিভানের মাথায় চাটি বসিয়ে সরু চোখে তাকালো, ভেঙানোর সুরে বলল, তোমার বাইক চালানো আর নার্সারিতে পড়া বাবুর প্রথম সাইকেল চালানো দুটোই একে অপরের অনুরূপ। কি চাইছিস? নিজে তো নিজের আধ ভাঙা কোমরটা পাউডার বানাবি, সাথে ওনারটাও? না ভাই, মাপ চাই। তোদের চক্করে আমার বাইকটারও না জান যায়। রিভান কাঁদো কাঁদো চোখে তাকালো। নিশান্তের কথার প্রতিবাদ করবার বদলেই চোখ মুখে হানা দিল সম্মান খোয়াবার ভয়। সে যে সঠিকভাবে বাইক চালাবার ব্যর্থ প্রচেষ্টা চালাতে চালাতে অ্যাক্সিডেন্টের রেকর্ড গড়ে তুলেছে তা অজানা নয়। কি করা যায় ভাবতেই সময় পেরোলো আরও কিছু। অনিতার চোখে মুখে বিরক্তির ভাব ফুটে মাটিতে ধাপ ফেলল। নিশান্তকে সরে দাঁড়াতে ইশারা করে ফট করে বাইকে উঠে পড়ল সে। বাইক স্টার্ট দিয়ে ব্যস্ত স্বরে বলল, আপনারা পাতলা পাতলা দুটো ছেলে, ঠিক এটে যাবেন, নয়তো একজন ট্যাঙ্কিতে উঠে বসুন, আমি চালাই। রিভান এবার টাসকি খেতে খেতে রেকর্ড গড়ে তুলবে বোধ হয়। রিভানের হা করা মুখ দেখে হু হা করে হেসে ফেলল নিশান্ত। রিভানের মাথায় আবারও ছোট্ট করে চাটি বসে অনিতার পেছনে বসতে বসতে বলল, আজকালকার মেয়েরা শুধু নিজেদের প্রোডাকশনে নয়, বাইকও চালাতেও এক্সপার্ট। তোর মতো বলদ নয়। জাস্ট ইমাজিন কি করলি জীবনে। সেম অন ইউ। এখন কথা না বাড়িয়ে উঠে পড় ফটাফট, তোরা নামাই দিয়ে বাড়ি ঢুকবো। নিজের ঘরে অস্বস্তিতে কাবু হয়ে গুটিসুটি মেরে বসে আছে নিশান্ত। পাশে ম্যাথমেটিক্সের ক্যালকুলেশনে ব্যস্ত হয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে অনিতা। তখন কোনো রকমে রিভানকে নামিয়ে দিয়ে হাত লুকিয়ে নানান বাহানা জুড়ে দিয়ে বাসায় ঢুকেছিল নিশান্ত। অনিতাকে অনেক বুঝে সুঝে মাকে আজকের ঘটনা বলা থেকে বিরত রেখেছে সে। আফসানা বেগমের কানে এসব গেলে যে পুরো বাড়িতে এক প্রকার ভূমিকম্পের সৃষ্টি হবে তা জানা কথা নিশান্তের, যার দরুন এরকম লুকোচুরি খেলায় মত্ত হতে হয়েছে তাকে। তবে এরকম লুকোচুরি খেলা চলবে আর কতক্ষণ? পেট তো আর বাধা মানবে না। খিদের চোটে একটু পরে পেটটা গুড়গুড় করে উঠেছে তার, কিন্তু খেতে গেলে যে ধরা পড়তে হবে তাকে খুব বিশ্রীভাবে, কারণ দুর্ভাগ্যবশত তার ডান হাতটাই কেটেছে আর বা হাতে তো খেতে পারবে না, যার দরুন মুখে কুলুপ এড়ে রেখেছে সে। কানে আবারও এইরকম গুড়গুড় টাইপ আওয়াজের আগমনে সচেতন চোখে তাকালো অনিতা। না, এটা কোনো ভ্রম নয়, কানে ভুলও শুনেনি সে। এতক্ষণ ধরে নিজের মনের ভুল ভেবে শব্দটাকে উপেক্ষা করলেও এবার আর সেই ভুল করল না অনিতা। কলম রেখে মাথা তুলে তাকাতেই নিশান্তের পেট চেপে ধরে ঠোঁট উল্টে রাখা ভঙ্গিমায় আবিষ্কার করল সে। তার মানে কি এটা ওনার পেটের শব্দ ছিল? প্রশ্নটা মাথায় আসতেই মুখ টিপে হাসতে লাগলো সে। এই মুহূর্তে নিশান্তকে একটা ছোট্ট বাচ্চার মতোই লাগছে তার কাছে। ইচ্ছে করছে গাল দুটো টেনে দিতে। অনিতা চমকালো। নিজের মনের এরকম বেহায়া টাইপ ইচ্ছের আগমনে বিরক্ত হলো বহুগুণ।
তবে যেহেতু তার জন্যই নিশান্তকে এরকম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে, সেহেতু তার উচিত তাকে সাহায্য করা। কথাটা ভেবেই উঠে দাঁড়ালো অনিতা। নিশান্ত অনিতাকে উঠে দাঁড়াতে দেখে ভুরুকুচকে জিজ্ঞাসা করলো, কি হলো মিস অনিতা, উঠে দাঁড়ালেন যে? মানে পানির খুব জোর তেষ্টা পেয়েছে আমার, একটু পানি খেয়ে আসছি। নিশান্ত ঠোঁট উল্টালো, ছোট্ট করে বলতেই চটজলদি বেরিয়ে গেল অনিতা। নিশান্ত কিঞ্চিত অবাক হলো। পরক্ষণেই নিজের খিদে দমিয়ে রাখতে পেট চেপে ধরে মাথাটা টেবিলে লাগিয়ে চুপ করে বসে রইল সে।